যে রিলেটিভিস্টিক কোয়ান্টাম মেকানিক্স এখানে কোথায় আসছে না আসছে সে সম্বন্ধে কিন্তু সেভাবে কোনো কথা বলিনি। মানে এই যে ধরো তোমরা যা করেছো এতদিন, যে ধরো নন রিলেটিভিস্টিক কোয়ান্টাম মেকানিক্স, আমরা সেটাকে শর্ট হ্যান্ডে NRQM এরকম ভাবে লিখবো। সেখান থেকে এই যে রিলেটিভিস্টিক কোয়ান্টাম মেকানিক্স, যেটা ধরো আমি RQM এরকম ভাবে লিখি, তোমরা দেখতে পাচ্ছ তো, এইটাতে আসা সম্বন্ধে কিন্তু আমরা এখনো কোনো কথাই বলিনি। এতকাল আমরা যেসব করছিলাম স্পিনার টিনার হ্যান ত্যান, সেগুলো হচ্ছে কতগুলো ম্যাথমেটিক্যাল টুল, যেটা যখন দেখবে আমরা রিলেটিভিস্টিক কোয়ান্টাম মেকানিক্স ডেভেলপ করতে যাবো সেখানে দেখবে ওই টুলগুলো এসে কাজে লাগছে। এবং অলরেডি তোমরা বুঝতেই পারছো যে স্পিনার ফিনারের সাথে লরেন্স ট্রান্সফরমেশন বা ইত্যাদির কতগুলো সম্পর্ক আছে, সেইটা আমরা অঙ্ক থেকে কিছুটা বুঝেছি। কিন্তু অ্যাজ সাচ তোমরা যাকে নন রিলেটিভিস্টিক কোয়ান্টাম মেকানিক্স বলে চিনতে, ওয়েভ ফাংশন, শ্রোডিঞ্জার ইকুয়েশন, হ্যামিল্টনিয়ান বা মোমেন্টাম অপারেটর, এইসব যে ব্যাপার ট্যাপারগুলো, আর করসপন্ডিং রিলেটিভিস্টিক কোয়ান্টাম মেকানিক্স এখান থেকে যে আসবো, এইটা কিভাবে আসবো বা সেখানে স্পিনারটা কোথায় কাজে লাগবে, এই ব্যাপারগুলো সম্বন্ধে আমরা এখনো কোনো কথা বলিনি। আমরা ওদিক থেকে কতগুলো জিনিস করেছি। আমরা কি করেছি, আমরা করেছি হচ্ছে SU2, তার সঙ্গে একটা রোটেশন বলে একটা জিনিসের সম্পর্ক আছে, এটা করেছি। আর আমরা কি করেছি, SL2C, এটার সাথে লরেন্স ট্রান্সফরমেশনের একটা সম্পর্ক আছে, এই সবগুলো করেছি। মানে ভেক্টরদের, থ্রি ভেক্টরদের যখন SO3 হয়, তার করসপন্ডিং যে টু স্পিনারদের SU2 ট্রান্সফরমেশন হয়, এবং করসপন্ডিং 4 ভেক্টরদের যখন লরেন্স ট্রান্সফরমেশন হয়, তখন তাদের করসপন্ডিং যে স্পিনাররা তাদের SL2C ট্রান্সফরমেশন হয়। SL2Cটাকে আমরা দেখেছি যে তুমি আবার দুটো SU2 ডিরেক্ট প্রোডাক্ট SU2 এর মধ্যে দুটো SU2 ক্রস প্রোডাক্ট বলবো না, দুটো SU2 ডিরেক্ট প্রোডাক্ট হিসেবে দেখাতে পারো। মানে কম্বিনেশন অফ টু ইন্ডিপেন্ডেন্ট ইউনিটারি রোটেশনের মতো করে তুমি দেখাতে পারছো SL2C কে। এই অবধি আমরা করেছি, তাই তো? কি? হ্যাঁ স্যার। হ্যাঁ, এবার এইখান থেকে আরেকটু এগোলেও ডিরাক ইকুয়েশনের একটা স্ট্রাকচার পাওয়া যায়, কিন্তু সেইটা যে ডিরাক ইকুয়েশন সেটা বুঝতে গেলে বা সেটা সেটা তো এখান থেকে অঙ্ক কোষে চলে আসবে, এখান থেকে যে তুমি দেখবে যে এখান থেকে এগোলে ডিরাক ইকুয়েশন আসবে, সেটা আমরা কদিন বাদে আবার করব। কিন্তু এইখানে এই যে ডিরাক ইকুয়েশন গুলো চেনা বা এই ইকুয়েশনটা কেন কোয়ান্টাম মেকানিক্স, ও আজকে তো আমি ল্যাপটপটা সামনে নেই গো, এখন তো রেকর্ডিং করতে পারবো না। ঠিক আছে, তোমরা আপাতত আর রেকর্ডিং এর ভরসা করো না, দুদিন বাদ থেকে তো অফলাইন শুরুই হয়ে যাবে। ঠিক আছে, এখন এটা মন দিয়ে শোনো। তখনও স্যার ভিডিও করবো স্যার। তখন কে ভিডিও করবে? ঠিক আছে বাবা, সে তুমি দেখো, তখন সেই বিয়ে বাড়ির ভিডিও ক্যামেরা ভাড়া করে আনো, করবে যখন। আপাতত ঠিক আছে, আপাতত ওসব ছেড়ে দাও, এখন এটা ভাবো। এই যে দেখো, এই যে এইখান থেকে আমরা একটা ডিরাক ইকুয়েশনের স্ট্রাকচার দেখাতে পারি, যেটা আমরা ইভেন্চুয়ালি গিয়ে ভবিষ্যতে দেখাবো, কিন্তু সেটার সঙ্গে কোয়ান্টাম মেকানিক্সের কি সম্পর্ক, কেন, কি ব্যাপার, সেটা কিন্তু এইখান থেকে বোঝা যাচ্ছে না। এখান থেকে আমরা তো গ্রুপ থিওরি মার্কা জিনিসপত্র, ট্রান্সফরমেশন, এইসব জিনিসপত্রের কথাবার্তা বলছিলাম। সেগুলো কেন হঠাৎ করে কোয়ান্টাম মেকানিক্সের সাথে রিলেটেড, এটা লরেন্স ট্রান্সফরমেশনের সাথে রিলেটেড, এসবও বোঝা গেল। একটাই কানেকশন বুঝতে পারছি, যে আমি যেটা মুখে বলে দিয়েছি, যে যেমন তোমাদের নন রিলেটিভিস্টিক কোয়ান্টাম মেকানিক্সে যেমন ওয়েভ ফাংশন ছিল, রিলেটিভিস্টিক কোয়ান্টাম মেকানিক্সে তার জায়গায় স্পিনর বলে একটা জিনিস আসবে, এবং সেই স্পিনরদেরই SU2, SL2C বা এই সবগুলো হচ্ছে, তাই না? আমি এখানে একটু ভুল লিখে ফেলেছি, এটা SL2C হবে না, এখানে একটা SU2 হবে, তাই না? SU2 ডিরেক্ট প্রোডাক্ট SU2, এরকম দুটো SU2 কম্বিনেশন দিয়ে আমার SL2Cটা হয়। তাহলে এদিকের এই যে জিনিসগুলো হচ্ছে, এদিকে যে জিনিসগুলো, এগুলো স্পিনরদের উপর হচ্ছে। এই স্পিনররাই হচ্ছে কি রিলেটিভিস্টিক কোয়ান্টাম মেকানিক্সে যারা ওয়েভ ফাংশনের মতো কাজ করে। ঠিক আছে, মানে স্টেটকে রিপ্রেজেন্ট করতে গেলে তোমাকে স্পিনর দিয়ে করতে হবে, একটা পাতি স্কেলার টাইপ অফ ওয়েভ ফাংশন দিয়ে হবে না। আর রিলেটিভিস্টিক কোয়ান্টাম মেকানিক্স যেহেতু বুঝতে পারছো 3 ভেক্টর 4 ভেক্টর এসবের গুরুত্ব থাকবে, এইগুলোর কি ট্রান্সফরমেশন হবে, এই রোটেশন হোক, লরেন্স ট্রান্সফরমেশন হোক, এইসব হবে। ঠিক আছে, এই করসপন্ডেন্স গুলো আমরা দেখেছি, এবং এই করসপন্ডেন্স থেকেও আমি বলছি যে আমরা একটা ডিরাক ইকুয়েশন যে স্ট্রাকচার বার করে ফেলতে পারি, কিন্তু সেটা আমরা পরে করবো। আগে আমরা দেখি যে আমরা যাকে নন রিলেটিভিস্টিক কোয়ান্টাম মেকানিক্স বলে চিনতাম, সেখান থেকে রিলেটিভিস্টিক কোয়ান্টাম মেকানিক্সে যেতে গেলে ওই ওয়েভ ইকুয়েশন মার্কা জিনিসটা কিরকম ফর্ম নেয়, এবং তাতে দেখতে পাবো ইভেন্চুয়ালি আমরা ডিরাক ইকুয়েশনে সেখান থেকেও একটা ভাবে পৌঁছাতে পারবো। সেইটা আমরা আজকে দেখবো। ঠিক আছে, আজকে বা আজকে নেক্সট দিন মিলে, বোঝা গেছে? মানে আমরা আজকে তোমাদের চেনা যে নন রিলেটিভিস্টিক কোয়ান্টাম মেকানিক্স, সেখান থেকে শুরু করে রিলেটিভিস্টিকের দিকে যেতে গেলে তার কি অসুবিধা, কি না অসুবিধা, হ্যানা তেনা এইসব নিয়ে কথাবার্তা শুরু করবো। এই জিনিসটা তোমরা ওই বিয়র্ক এন্ড রেলের বইয়ের প্রথম চ্যাপ্টারটায় পাবে। বিয়র্ক এন্ড রেলের যে রিলেটিভিস্টিক কোয়ান্টাম মেকানিক্স বলেছিলাম, মনে আছে? বিয়র্কেন এন্ড রেল, এটা কি নাম, রিলেটিভিস্টিক কোয়ান্টাম মেকানিক্সের বই, এইটাতে চ্যাপ্টার 1-এ পাবে। এখান থেকে করেছি। এতদিন এইসব যেগুলো হচ্ছিল, এগুলো রাইডার থেকে হচ্ছিল।
জাস্ট আমি বইয়ের রেফারেন্সটা বলে দিচ্ছি, কোন বইয়ের নোটেশন কি বৃত্তান্ত, সেইটা সুবিধার জন্য। ঠিক আছে? হ্যাঁ গো, হয়ে যাচ্ছে তো নাকি? এই একটু রেসপন্ড করো গো বাবা। হ্যাঁ, আচ্ছা হ্যাঁ স্যার, হয়ে তাহলে যাচ্ছে। আচ্ছা, এবার নন রিলেটিভিস্টিক কোয়ান্টাম মেকানিক্স তোমরা অলরেডি অন্যদের কাছ থেকে জানো, কাজে সেখানে আমার বক্তব্য খুব কিছু নেই। সেখানে যেটুকু আমার জানা সেটা হচ্ছে তোমার কি থাকে সেখানে, সেখানে একটা হ্যামিল্টনিয়ান অপারেটর বলে একটা জিনিস থাকে, যেটাকে যার অপারেটর রিপ্রেজেন্টেশন বা ডিফারেন্সিয়াল অপারেটর যখন দেখো তুমি সেটাকে আইএইচ ক্রস ডেল ডেল টি এরকম ভাবে একটা দেখো। কোনো এক রহস্যময় কারণে হ্যামিল্টনিয়ান অপারেটরকে এইভাবে দেখানো যায়, তাই তো? এবং করসপন্ডিং মোমেন্টাম বলে একটা জিনিস আছে, যেটাকে তোমরা এরকম মাইনাস আই এইচ ক্রস ডেল ডেল এক্স ভেক্টর এরকম ভাবে, বা বলতে পারো এটাকে ইকুইভ্যালেন্টলি আমি আই এইচ ক্রস গ্র্যাড এরকম ভাবে দেখানো যায়। ঠিক তাই তো? এগুলো দিয়ে তো মোটামুটি রিলেটিভিস্টিক নন রিলেটিভিস্টিক কোয়ান্টাম মেকানিক্স তৈরি হয়েছে। তুমি এবার তারপর কি করছো, হ্যাঁ স্যার। হ্যামিল্টনিয়ান ফর এ নন রিলেটিভিস্টিক পার্টিকেলের যা হতো যে পি স্কোয়ার বাই 2m প্লাস তার সঙ্গে কোনো না কোনো পোটেনশিয়াল বা হোয়াটএভার কিছু একটা রয়েছে। নন রিলেটিভিস্টিক পার্টিকেলেরই পোটেনশিয়াল ডিফাইন করা যায়, এটা তোমরা অলরেডি আগের সেমিস্টারে আমাদের ক্লাস থেকে জানো, ক্লাসিক্যাল ফিল্ড থিওরি ক্লাস থেকে শুনেছিলে তো, মনে আছে তো? হ্যাঁ গো, হ্যাঁ স্যার। কাজেই আমাদের যে কোনো নন রিলেটিভিস্টিক পার্টিকেল বা সিস্টেমের এই পোটেনশিয়াল আর এইটা তো জেনারেল তার মোমেন্টাম দিয়ে কাইনেটিক এনার্জি পার্টে যেটা পি স্কোয়ার বাই 2m মার্ক এরকম হবে, এটা আমাদের জানা আছে। এবার খেয়াল করে দেখো যে ভি এর ফর্মটা ডিটারমিন করে যে কিরকম সিস্টেমের কথা বলা হচ্ছে। ফর্ম অফ দ্য পোটেনশিয়াল tells us what system it is, তাই না? ধরো যদি ভিটা 0 হয় তাহলে ইট ইজ আ ফ্রি পার্টিকেল। ভিটা যদি হাফ এম এক্স স্কোয়ার ওমেগা, হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার হয় তাহলে সেটা হারমোনিক অসিলেটর। ওটা যদি আরো ভজঘট কিছু একটা হয় তাহলে সেটা তোমার জানো হাইড্রোজেন অ্যাটম বা হিলিয়াম অ্যাটম বা ইত্যাদি। কাজে এই পোটেনশিয়ালের চেহারা দেখেই তো আমরা চিনি নাকি, এইটা তো সবসময় একই রকম থাকে। তুমি মানে হ্যাঁ স্যার। এটা দেখতে একটু অন্যরকম হতে পারে যদি তুমি সে ধরো স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট দিয়ে লেখো বা ইত্যাদি, কিন্তু বেসিক্যালি ব্যাপারটা পি স্কোয়ার বাই 2m, তাই না? তাহলে তোমাকে পোটেনশিয়ালের ফর্মটাই কিন্তু বলে দেয় যে সিস্টেমটা কি, ফ্রি পার্টিকেল না হারমোনিক অসিলেটর নাকি ধরো ভাইব্রেটিং সামথিং বা হোয়াটএভার, তাই না? তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের কোয়ান্টাম মেকানিক্স ফান্ডা। এবার তারপর আমরা কি করি, যে আমাদের মেইনলি জানার কি উদ্দেশ্য, যে সাই বলে একটা ওয়েভ ফাংশন সাই সিম্বল দিয়ে লিখি, যেটা সিস্টেমের স্টেটকে, কোয়ান্টাম মেকানিক্যাল স্টেটকে রিপ্রেজেন্ট করে, এবং সেটা হ্যামিল্টনিয়ান অপারেটর তার উপর অপারেট করে, সরি এখানে কি হলো, হ্যামিল্টনিয়ান এই সাইয়ের উপর অপারেট করে ওকে টাইম ইভলভ করায়, সেটাকেই আমরা এরকম আইএইচ ক্রস ডেল সাই ডেল টি এরকম ভাবে লিখি। এই হচ্ছে আমাদের শ্রোডিঞ্জার ইকুয়েশনের চেহারা। এখান থেকে এগিয়েই তো টাইম ইভলিউশন ইত্যাদি হ্যানা তেনা বার করবো ওয়েভ ফাংশনে করে, তার দেখা যায় যে আইগেন স্টেটস হচ্ছে হ্যানা তেনা এনার্জি আইগেন স্টেটস এর টার্মসে বাকিদেরকে লেখা যাবে হোয়াটএভার, তোমরা জানো দ্য ইউজুয়াল 9 ইয়ার্স, তাই তো? এই তো আমাদের হ্যাঁ কোয়ান্টাম স্যার। মেকানিক্সের স্ট্রাকচার। হ্যাঁ স্যার। এবং তার মধ্যে আমাদের কিছু কিছু জিনিস আছে, যেমন ধরো এই যে ওয়েভ ফাংশনের এই মড স্কোয়ারটা কি জানো, এইরকম d3x ধরো লিখি যদি, এইটা যাতে তোমার কি জানো এটা ফাইনাইট হবে, এটা বোধহয় 1 হবে নাকি, এটা 1 হবে, তার মানে এগুলো তাকে তাকে তাহলে স্কোয়ার ইন্টিগ্রেবল বলে, তারা হিলবার্ট স্পেসের ডিফাইন্ড ইত্যাদি, এসব তোমাদের গল্প জানা আছে, তাই তো? কি হ্যাঁ স্যার। স্কোয়ার ইন্টিগ্রেবল এটসেট্রা। আচ্ছা, এবং এইটা থেকে এটা এটা কেন 1, কারণ এটা হচ্ছে টোটাল, এইটা হচ্ছে প্রবাবিলিটি ডেনসিটি, কাজে তাকে তুমি ভলিউমের উপর ইন্টিগ্রেট করলে 1 পাবে, টোটাল প্রবাবিলিটি 1 to 1, হ্যাঁ, এইসব আমাদের স্ট্যান্ডার্ড কোয়ান্টাম মেকানিক্সের জিনিসপত্র। এবার এখান থেকে আমরা যখন নন রিলেটিভিস্টিক কোয়ান্টাম মেকানিক্সে, তার মানে মেন স্ট্রাকচারটা কি দেখো, যে আমরা যেহেতু জানি হ্যামিল্টনিয়ান ইজ সামথিং লাইক পি স্কোয়ার বাই 2m প্লাস ভি, সেইখান থেকে আমরা নন রিলেটিভিস্টিক কোয়ান্টাম মেকানিক্স করছি। মানে সোজা কথা, হ্যামিল্টনিয়ানকে যেভাবে লিখতে হয় ফ্রি পার্টিকেল বা যে কোনো পার্টিকেলের জন্য ক্লাসিক্যাল মেকানিক্সে যা করতাম, সেটাকে ঝপাম করে কোয়ান্টাম মেকানিক্সে মানে সবার মাথায় একটা করে টুপি বসিয়ে দেবো, মানে ভি অফ এক্স এর মাথাতেও টুপি দিয়ে দেবো, পি এর মাথায় টুপি দিয়ে দেবো, টুপি দিলে কোয়ান্টাম মেকানিক্স হয়, এই তো নাকি? হ্যাঁ স্যার। অপারেটর হয়ে গেল। এবার একটা জিনিস খেয়াল করো, এই যখন এই যে তুমি মাথায় টুপি দেওয়া মানে হচ্ছে তুমি কোয়ান্টাইজ করলে, এর মানে হচ্ছে, এটার মানেটা তোমরা আশা করি জানো, এর মানে হচ্ছে যতক্ষণ তুমি হ্যামিল্টনিয়ানকে জাস্ট পি স্কোয়ার বাই 2m প্লাস ভি অফ এক্স লিখছিলে, ততক্ষণ এখানে মাথায় টুপি ফুপি নেই, দিস ইজ জাস্ট এ ফাংশনাল ফর্ম, এর মধ্যে কোনো অপারেটর নেই, এটা হচ্ছে ক্লাসিক্যাল মেকানিক্স। এখানে পি আর এক্স হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট বা হোয়াটএভার, ডিগ্রিজ অফ ফ্রিডম আছে যে কটা, তার করসপন্ডিং মোমেন্টাম এবং পজিশন ইত্যাদি।
এবার তুমি যেই টুপি দিচ্ছ তখন কি হচ্ছে, মাথায় যখন তুমি একটা টুপি দিয়ে দিচ্ছ এরকম, যখন এইরকম করে দিচ্ছ তখন এইটা হয়ে গেল কোয়ান্টাইজ করা। তার মানে কি, এই টুপি দেওয়ার সিগনিফিকেন্সটা হচ্ছে, তুমি যখন কোয়ান্টামাইজ করছো তখন তুমি বলছো যে পি গুলো এবং এক্স গুলোর মধ্যে, এখানে একটা, আমি বোধহয় এক্সটা আগে লিখলে বোধহয় প্লাস আই এইচ ক্রস হতো, এখানে আমি পি আগে লিখেছি মাইনাস আই এইচ ক্রস হবে, তাই তো? এইটা স্যাটিসফাই করবে। এবং পিরা নিজেদের মধ্যে ধরো পি এক্স আর পি ওয়াই যদি বলো, তাহলে তারা 0 দেবে, আর এক্স আর ওয়াই তারাও 0 দেবে, তাই তো? এই ধরনের কতগুলো ব্র্যাকেট রিলেশন স্যাটিসফাই করবে, তবে তো কোয়ান্টাম মেকানিক্স হবে, যেটা ক্লাসিক্যাল মেকানিক্সের লোকেরা করে না। এরা করে না, এদের মধ্যে দে হ্যাভ নো সাচ রিলেশন, কিন্তু এখানে আছে, তাই তো? কি গো? হ্যাঁ স্যার। তাহলে এইটাই হচ্ছে তোমার কোয়ান্টাইজ করা, মানে হচ্ছে তুমি অপারেটর বানিয়ে দিলে এবং তাদের মধ্যে এরকম অ্যালজেব্রা স্যাটিসফাই করবে, এটাই হচ্ছে কোয়ান্টাইজেশন প্রসেস। এবার আমাদের যে কোনো সিস্টেমে যাদের হ্যামিল্টনিয়ান তুমি মেকানিক্সের লেভেলে জানো, সেইটার থেকে তার কোয়ান্টাম মেকানিক্স করার প্রেসক্রিপশনটা কি, যে হ্যামিল্টনিয়ানটাকে তুমি কোয়ান্টাইজ করো, অর্থাৎ হ্যামিল্টনিয়ানের মধ্যে যে বেসিক মোমেন্টাম এবং পজিশনের ফাংশন দিয়ে হ্যামিল্টনিয়ান তৈরি, সেটাকে তুমি তাদের করসপন্ডিং পজিশনের অপারেটর এবং মোমেন্টাম অপারেটর দিয়ে সেই হ্যামিল্টনিয়ান স্ট্রাকচারটাকে রিপ্লেস করে দাও। এবং এদিকে হ্যামিল্টনিয়ানের তুমি ফর্মটা ভাবো হচ্ছে যে তোমার হ্যামিল্টনিয়ানের যে রিপ্রেজেন্টেশনটা সেটাকে আইএইচ ক্রস ডেল ডেল টি করে ভাবো। এটা করে তুমি এগোতে থাকলে তুমি কোয়ান্টাম মেকানিক্সের জিনিসপত্র পাবে। এর করসপন্ডিং যদি রিলেটিভিস্টিক করতে হয়, তাহলে আমরা বলবো যে হ্যাঁ, রিলেটিভিস্টিক করতে কি অসুবিধা আছে, আমরা রিলেটিভিস্টিক হ্যামিল্টনিয়ান জানি না তা তো নয়। একটা ফ্রি পার্টিকেলের হ্যামিল্টনিয়ান, তার ফ্রি পার্টিকেল, তার হ্যামিল্টনিয়ান যদি কোয়ান্টাম নন রিলেটিভিস্টিক কোয়ান্টাম মেকানিক্সে পি স্কোয়ার বাই 2m হয়, এটা ধরো ফর ধরো নন রিলেটিভিস্টিক কোয়ান্টাম মেকানিক্সে, তাহলে করসপন্ডিং রিলেটিভিস্টিক কোয়ান্টাম মেকানিক্সে কি হবে? এটা খুব সহজে আমরা হ্যামিল্টনিয়ান ফ্রি পার্টিকেল তো জানি, সেটা কি, পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এম স্কোয়ার সি টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার হাফ, এটা হ্যামিল্টনিয়ান ফ্রি পার্টিকেলে, তাই তো? হ্যাঁ স্যার। ফর এ ফ্রি পার্টিকেল আমরা যদি ভাবি, তার জন্য এটা হচ্ছে নন রিলেটিভিস্টিক কোয়ান্টাম মেকানিক্সে জানি, তাহলে করসপন্ডিং রিলেটিভিস্টিক কোয়ান্টাম মেকানিক্সে জাস্ট আমরা হ্যামিল্টনিয়ানটাকে এরকম লিখবো, লিখে এই আমার পি আছে, পি কে আই এইচ ক্রস ডেল ডেল এক্স এসব করে দেবো, তাহলেই নন রিলেটিভিস্টিক কোয়ান্টাম মেকানিক্স হয়ে যাবে, তাই তো? এটা লোকে প্রথমে ভেবেছিল, কিন্তু এর মধ্যে একটা বিশাল গেরো আছে। গেরোটা কি তোমরা বলতে পারো, জানো ঝামেলাটা প্লাস কোথায়? মাইনাস, হ্যাঁ বলো। প্লাস মাইনাস একটা মাইনাস সাইন আসবে। হ্যাঁ, এক তো হচ্ছে না, এখানে এখানে আস্তে আস্তে কোনো মাইনাস নেই, এখানে দেখো বাই ডেফিনেশন যখন তুমি রিলেটিভিস্টিক কোয়ান্টাম মেকানিক্সে হ্যামিল্টনিয়ান বলো, সেখানে ওই রুট ওভারের মধ্যে কিন্তু মাইনাসটা নেই, আমরা জানি যে আমরা পজিটিভ রুটটা নেব। পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এম স্কোয়ার সি টু দি পাওয়ার 4, এই যে জিনিসটা, এটা কোত্থেকে আসে? এটা কোত্থেকে আসে তোমাদের আশা করি মনে আছে, যে কি, ধরো একটা রিলেটিভিস্টিক পার্টিকেল, তার এক্স মিউ হচ্ছে কিরকম, সিটি আর এক্স ভেক্টর দিয়ে তৈরি, তাই তো? এবার তার করসপন্ডিং তুমি ডিএক্স মিউ ডি টাউকে আমরা বলি ইউ মিউ, এটা হচ্ছে 4 ভেলোসিটি, আর তোমার এম ইন্টু ইউ মিউ, এইটাকে বলি পি মিউ, এটা হচ্ছে 4 মোমেন্টাম। এবার তুমি যখন পি মিউ করো, তখন তোমার কি আসে? কে মনে হয় জয়েন করছে? কোন বাদে? আচ্ছা, কোথায় দেখছি না তো বাবু, কোথায় জয়েন করছে দেখি। আচ্ছা, আচ্ছা, তাহলে পি মিউটা কি হবে, এম ইউ মিউ, এম ইউ লোয়ার কেস মিউ, তার মানে এম স্কোয়ার, আর ইউ মিউ, এটা তোমাদের আগেও আমি করিয়েছি, সেকেন্ড সেমে এই জিনিসটা 1 হয় বা সি স্কোয়ার হয়। ইনফ্যাক্ট আমরা যদি সিটাকে এক্সপ্লিসিট রাখি তাহলে এটা সি স্কোয়ার হয়, তাই না? কি, তাই তো? দেখো হ্যাঁ স্যার। এখান থেকে আমরা যদি ইউ মিউ লোয়ার কেস করি, তাহলে ডিএক্স মিউ ডি টাউ, আরেকটা ডিএক্স লোয়ার কেস মিউ ডি টাউ। এবার ডিএক্স মিউ উপরেরটা মিলে ডিএ স্কোয়ার হয়ে যাচ্ছে, আর নিচে ডিটাউ স্কোয়ার হয়ে যাচ্ছে, ডিএ স্কোয়ার মানে সি স্কোয়ার ডিটাউ স্কোয়ার, প্রপার ফর্মে দেখলে, তাই তো? তাহলে সি স্কোয়ার হবে, তাই তো? কি, এগুলো আমি নতুন করে আর বলবো না, এগুলো তোমরা রিলেটিভিটির কোচিং হেজিয়েছো, কাজে তোমরা এগুলো জানো, কাজেই তাহলে এখান থেকে সি স্কোয়ার, তার মানে আমার এই রিলেশনটা হয়ে গেল এম স্কোয়ার সি স্কোয়ার। তাহলে এবার পিমিউকে যদি তুমি ভেঙে লেখো, এটাকে যদি ভেঙে লেখো কি হবে, এটার মধ্যে পি জিরো আছে,
প্লাস পিআই আছে লেফট হ্যান্ড সাইডটা। P0 জিরোটাকে উপরে তুলতে আমাদের কোনো খরচা নেই, কারণ আমরা সাইনটাকে নিচ্ছি প্লাস মাইনাস মাইনাস মাইনাস, এরকম ভাবে আমি ইউজুয়ালি নিয়ে থাকি। তাহলে জিরোটাকে উপরে তুললে আমার একই থাকবে, তাহলে P0 স্কোয়ার হলো। আর নিচেরটাতে তার পরেরটাতে আমরা যখন এই আইটাকে উপরে তুলবো তখন একটা মাইনাস সাইন আসবে তো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার তাহলে এইটা হবে। এবার P0 মানে কি? P0 মানে হচ্ছে E/C, এটা আমরা রিলেটিভিটিতে করে দেখেছি। আর পিআইটা মানে হচ্ছে P ডট P, মানে P ভেক্টর মড স্কোয়ার। ঠিক আছে, তাহলে এইখান থেকে আমরা কি পাচ্ছি যে ই স্কোয়ার বাই সি স্কোয়ার, তুমি যদি এইটাকে ওই পাশে ডান দিকে নিয়ে যাও তাহলে পি ভেক্টর মড স্কোয়ার প্লাস এম স্কোয়ার সি স্কোয়ার। তাহলে সেখান থেকে তুমি পাচ্ছ ই স্কোয়ার হচ্ছে পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এম স্কোয়ার সি স্কোয়ার। এখানে একটা জিনিস অনেকে গুলিয়ে যায়, সেটা হচ্ছে এই যে পি স্কোয়ার লেখা হচ্ছে এটা কিন্তু পি ভেক্টর ডট পি, মানে পি মড স্কোয়ার কিন্তু এটা। ঠিক আছে, ওই পিটা কিন্তু পিমিউ নয়। এই যে পিটা, এই পি স্কোয়ারটা কিন্তু ইজ নট পিমিউ এখানে ছিল। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের ডিসপারশন রিলেশন, এনার্জির সঙ্গে মোমেন্টাম রিলেশন ফর রিলেটিভিস্টিক পার্টিকেল অফ মাস এম অ্যান্ড মোমেন্টাম পি। তাই তো? তাহলে আমরা হ্যামিল্টনিয়ানে ডিরেক্টলি ওরকম একটা জিনিস বসিয়ে দিতে চাইছি, সেটাই হচ্ছে এই যে যেটা করলাম। তাই তো স্যার? এটা কি স্যার ক্লাসটাকে রেকর্ড করছেন না? হ্যাঁ, আবার বলো। রেকর্ডিং করছেন না স্যার ক্লাসটাকে? না, আজকে রেকর্ডিং করতে পারছি না গো, আজকে আমার সামনে ইয়ে নেই, ল্যাপটপ নেই। মানে এইটা থেকে রেকর্ডিং এর বাটন পাওয়া যায় না, ওই ফোন বা ট্যাব থেকে রেকর্ডিং এর ইয়ে পাওয়া যায় না গুগল মিটে। আচ্ছা, তাহলে এই গেল তো, এই অবধি হলো। হ্যাঁ গো, হ্যাঁ স্যার। হ্যাঁ। আর তোমরা এইসব পাতি জিনিসের রেকর্ডিং করে কি করবে? এগুলো তো তোমাদের মোটামুটি জানাই জিনিস, আর আসো তো মোটামুটি সকলেই এখানে, বাড়ি মানে কেটে পড়ো না আর কি, আপাতত দেখতে থাকো। আর তো রেকর্ডিং এর ভরসা করে লাভ নেই, পরের সপ্তাহ থেকে আর কোথায় বা রেকর্ডিং, কোথায় বা কি। আচ্ছা, তাহলে এই আমাদের, তাহলে রিলেটিভিস্টিক কোয়ান্টাম মেকানিক্সের প্রথম আমাদের পদাটা কি করতে চাইছি আমরা, যে এই রিলেশনটা যেহেতু জানি, এইটা ব্যবহার করে আমরা হ্যামিল্টনিয়ানকে এরকম একটা ধরো লিখে ফেলতে চাইলাম। আমরা ধরো এরকম চাইলাম যে, আমার কি ফোন করছে, হ্যাঁ মনিদি, হ্যাঁ হ্যাঁ 5,000 মানে থিসিস সাবমিশন হচ্ছে 5,000। সেটার খুব ফরম্যাট নেই, ওই মানে ওই নাম ইয়ে লিখতে হবে, থিসিসের টাইটেল ফাইটেল এগুলো লিখে, মানে আগে সাবমিট করেছে তো, সেটা বিভাসদার কাছে করেছে তো, বিভাসদা হয়তো ফরম্যাট সেরকম কিছু থাকলে বলতে পারবেন। আমার কাছে এখনো কিন্তু কেউ করেনি। হ্যাঁ, খুব সাংঘাতিক ফরম্যাট খুব আছে, খুব কিছু বলে যায় না, মানে থিসিসের টাইটেল থাকবে, নাম থাকবে, তারপর তো গল্প লেখাটা শুরু হয়ে যাবে আমার ধারণা। রেফারেন্স থাকার কথা। আপনি একবার বিভাসদাকে একবার জিজ্ঞেস করে নিতে পারেন। আচ্ছা, হ্যাঁ, তাহলে আমরা এখান থেকে প্ল্যানটা কি ভাবছি, যে ধরো এইচ এরকম লিখবো, সেটা হচ্ছে আমরা কি লিখবো, যে পি কে মোমেন্টাম অপারেটর করে দেবো, সি স্কোয়ার তো জাস্ট নাম্বার, আর এম স্কোয়ারও নাম্বার, সি টু দি পাওয়ার 4 আবার নাম্বার, এই পুরো জিনিসটা টু দি পাওয়ার হাফ। এটা যদি আমার অপারেটর হয়, মানে এই যদি হ্যামিল্টনিয়ান এভাবে লেখা হয়, তাহলে কি কেমন হয়? এবার এখানে যেটা অসুবিধা হয়ে যাবে, দেখো যে পি কে যেহেতু পি তো ডিফারেন্সিয়াল অপারেটর, বুঝতে পারছো তো এটা? হ্যাঁ, এবং এখানে কিন্তু দেখো, এখানে কিন্তু রুট ওভার নেওয়াতে মাইনাস সাইন আসে, ইজ নট দ্য থিং। এখানে তোমার তো বাই ডেফিনেশন আমরা জানি যে আমরা এই ই বলতে আমরা এর পজিটিভ রুটটাকে নিই, এর নেগেটিভটাকে নেব না। ঠিক আছে, ওই মাইনাসের ব্যাপারটা আসে পরে এক জায়গায়, সেটা আমি পরে বলবো। আপাতত এখানে দেখো যে আমরা এখানে জাস্ট তুমি হ্যামিল্টনিয়ানটাকে জাস্ট এভাবে ডিফাইন যদি আমরা করি, পজিটিভ রুটটাকে নেবো ন্যাচারালি। এবার এইটাতে মুশকিল হচ্ছে, এই ফর্মটা নিলে যেটাতে আটকে যাবো আমরা, সেটা হচ্ছে দেখো এই যে টু দি পাওয়ার হাফ রয়েছে, এটার জন্য আমরা মার খেয়ে যাবো। কেন? কারণ তোমাকে যখন অ্যাকচুয়ালি এটা নিয়ে কাজ করতে হবে, ধরো এদিকে তুমি সাই বা ইত্যাদি, তুমি যখন এইচ সাই লিখবে, তখন তো তোমাকে এইচ কে অপারেট করাতে হবে, মানে তুমি বেসিক্যালি তুমি এই কোয়ান্টিটিটাকে সাইয়ের উপর অপারেট করাবে, তাই না? এইটাকে এবার এখানে একটা রুট ওভার বসে আছে, তা তোমার তো রুট ওভারটাকে ভাঙতে হবে, সেটা না ভাঙবো না তো অপারেটর তো মাল্টিপ্লিকেটিভ অপারেট করে, তাই না? এবার তো সাইটা তো ওয়েভ ফাংশনটা তো তোমার ওই রুট ওভারের মধ্যে ঢুকবে না, আর রুট ওভারের মধ্যে ভিতরে ডিফারেন্সিয়াল অপারেটর ধরো পি এর মধ্যে বসে থাকবে, সেইটা বাইরে বেরোবে কি করে? সেটা বের করার উপায় হচ্ছে তাহলে স্কোয়ার রুটটাকে ভাঙতে হবে। স্কোয়ার রুট ভাঙা মানে বুঝতে পারছো, টেলার এক্সপানশন করা বা এই ধরনের করে এক্সপ্যান্ড করতে হবে, তাই তো?
হ্যাঁ স্যার। তাহলে এবার তাহলে ব্রেকিং দ্য স্কোয়ার রুট অ্যামাউন্টস টু টেলর এক্সপ্যান্ডিং দ্য ব্র্যাকেটেড টার্ম, যেটা করলে কি হবে দেখো, যে পি স্কোয়ারের সমস্ত রকম পাওয়ার চলে আসবে, কারণ এক্সপানশন তো সিরিজ অফ টার্মস আসবে, যার মধ্যে কোনটা পি স্কোয়ার, পি টু দি পাওয়ার 4, পি টু দি পাওয়ার 6 এরকম সমস্ত আসতে শুরু করবে। বুঝতে পারছো? হ্যাঁ স্যার। তাতে একটা ভয়ানক দুর্যোগ হবে, যে তোমার যে হ্যামিল্টনিয়ানের যে চেহারা দাঁড়ালো বা যে ডিফারেন্সিয়াল অপারেটরের যে চেহারা দাঁড়ালো, সেখানে দেখো পি এর মধ্যে ডেল ডেল এক্স আছে, আই এইচ ক্রস ডেল ডেল এক্স উইথ মাইনাস সাইন। তাহলে পি স্কোয়ার মানে এটার স্কোয়ার, তারপরে ধরো এটা টু দি পাওয়ার 4, এটা টু দি পাওয়ার 6, এটা টু দি পাওয়ার 8, এরকম সমস্ত যদি আসতে থাকে, তাহলে এত রকম হায়ার ডেরিভেটিভ যদি তোমার থিওরির মধ্যে ঢুকে যায়, সেরকম থিওরি দেখেছো কি কখনো ফিজিক্সে? না স্যার। এরকম দেখোনি? আচ্ছা দেখোনি তো বুঝলাম, কেন দেখোনি বলতে পারো? মানে এরকম হায়ার ডেরিভেটিভ থাকলে কি হয়েছে, থাক না, এত এত হায়ার ডেরিভেটিভ কেন থাকে না ফিজিক্সের? তোমরা কোনো থিওরিতে কখনো দেখবে না যে সেকেন্ড ডেরিভেটিভের উপরে খুব কিছু আছে বলে। খুব রেয়ার ইঞ্জিনিয়ারিং এর প্রবলেমে কোথাও কোথাও থার্ড ডেরিভেটিভের থাকে, নর্মালি কোথাও লাগে না আমাদের, নিউটনিয়ান মেকানিক্সেও লাগে না, ইনফ্যাক্ট ফিজিক্সে কোথাও লাগে না। কেন লাগে না বলতো? স্যার আমরা স্মল স্মল ডিফারেন্সিয়াল কোনো একটা এলিমেন্ট ধরে কাজ করি, যে কারণে হায়ার অর্ডার টার্ম গুলোকে বাদ দিতে পারি। হ্যাঁ, মানে স্মল এরিয়া, মানে আমরা লোকালি ফিজিক্সের ইউজুয়ালি, এটা তোমাদের আমি আগের সময় বোধহয় বলেছি, যে ফিজিক্সের ইউজুয়ালি ডেসক্রিপশন আমরা যেভাবে করে অভ্যস্ত, যেভাবে আমরা ফিজিক্সকে ডেভেলপ করেছি, সেটা হচ্ছে লোকাল ডেসক্রিপশন। হ্যাঁ বলেছি? হ্যাঁ হ্যাঁ, কিন্তু সেটা তো এক্ষুনি আমার কাছে তো অফার নেই, আমাকে তাহলে খুঁজে দেখতে হবে আর কি, মানে হার্ড কপি থাকবে। তবে ও খুব স্বরূপ যে সাবমিট করেছিল, ওটা পাতি স্বরূপ সাবমিট করেছিল, ওখানে স্বরূপ কোনো ফরম্যাটের তোয়াক্কা করেনি। কাজে আমার মনে হয় ওটা নিয়ে, ওইগুলো নিয়ে বেশি খোঁচালে ওরা আরো ঝামেলা বাড়বে, কোনো ফরম্যাট অ্যাকচুয়ালি কিছু নেই। মানে আমি স্বরূপেরটা একবার খুঁজে দেখবো, হয়তো ওই স্বরূপের ফাইলে থাকবে, পিএইচডি থিসিসের যে ফাইল আছে, মানে যেটা আমাদের আপনার ওইখানেই ওই ওই যে কাচের আলমারিগুলো, ওইগুলোর মধ্যে কোনোটাতে স্বরূপের ফাইল থাকবে, তার ভিতরে থাকবে হয়তো। সেটা আপনি একবার দেখতে পারেন, আমি কেউ দেখতে পারি, কিন্তু খুব সাংঘাতিক কোনো মানে মানে কোনো কি বলবো, মানে সাংবিধানিক কোনো ফরম্যাট আছে বলে মনে হয় না। ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, তাহলে কেন, আচ্ছা হ্যাঁ, তোমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে, দেখো ফিজিক্সের আমরা যেভাবে যা ডেভেলপ করি, সবটা হচ্ছে একটা জিনিস আছে এখানে, তাহলে এর আশেপাশে ইমিডিয়েট নেইবারহুডে এর ওপর কি এফেক্ট করবে, সেইভাবে আমরা ফিজিক্সকে ডেভেলপ করি। সেই জন্য দেখো, তোমরা যখন ক্লাসিক্যাল মেকানিক্স করো, যে কোনো থিওরি করো, সবকিছুই হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের টার্মসে, তাই না? মানে এক্স থেকে এক্স প্লাস ডি এক্স এর মধ্যে আমরা দেখবো, এইটা হচ্ছে আমাদের টেন্ডেন্সি অফ ডুইং থিংস। ঠিক আছে? তার ফলে তুমি যখনই ধরো একটা জিনিস নিয়ে কাজ করছো, ধরো জিনিসটা আমি এখানে ভ্যালু জানি, এখানে পার্টিকেলটা কি হবে বা এখানে গেলে ভ্যালুটা কত হবে, তুমি এইটার অ্যারাউন্ডে টেলর এক্সপ্যান্ড করবে, করে প্রথমে একটা দুটো টার্ম নেবে, তুমি সেকেন্ড ডেরিভেটিভ অবধি যাবে, তারপরে আর যাবেই না। নর্মালি আমরা এরকম ভাবে ফিজিক্সে কাজ করি। তার ফলে তুমি যে মুহূর্তে দেখবে তোমার কোনো একটা থিওরিকে এক্সপ্যান্ড করে এরকম গুষ্টি গুষ্টি হায়ার ডেরিভেটিভ টার্ম এসে গেল, তার মানে হচ্ছে তুমি আরো বড় বড় জায়গার এফেক্টকে ধরছো হিসাবের মধ্যে, তার মানে তোমার থিওরি বিকামস নন লোকাল। ঠিক আছে? মানে লোকাল ডেসক্রিপশন অফ সিস্টেম না করে আমরা একটা নন লোকাল ডেসক্রিপশন অফ সিস্টেমে চলে যাচ্ছি। মানে ধরো পার্টিকেলটা এখানে আছে, তার এফেক্ট এখানে কত, সেটা দেখার জন্য আমার এখানে কি হচ্ছে সেটা জানতে লাগবে, এখানে কি হচ্ছে, এখানে কি হচ্ছে, এইসব জানতে লাগবে। সেটা আমাদের পক্ষে খুব একটা সুবিধাজনক জিনিস না, ফিজিক্সকে আমরা ওভাবে করি না কখনো, তাই না? হ্যাঁ স্যার। এবার এখানে তোমরা হ্যাঁ স্যার বলছো, কিন্তু তুমি একটা জিনিস বলো, যে ধরো এখানে একটা চার্জ পার্টিকেল আছে, এইখানে একটা চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য এখানে আমরা তার এফেক্ট ধরি তো, কি অনেক দূরে আছে, ইনফাইনাইট ডিস্টেন্স থেকে ধরি না? হ্যাঁ স্যার ধরি। তাহলে সেটাকে কিন্তু দেখো, সেটা ধরার জন্য আমরা যখন এই পার্টিকেলটার উপর ইকুয়েশন লিখি, ম্যাক্সওয়েলস ইকুয়েশন, তখন কিন্তু আমরা এইখানে চার্জ ডিস্ট্রিবিউশন কি আছে সেটা না মাথা ঘামিয়ে আমরা অঙ্কটাকে দুভাগে ভাগ করে নিই। কি করি ব্যাপারটা বোঝো, যে ধরো এখানে একটা চার্জ ডিস্ট্রিবিউশন আছে, তার জন্য আমরা এইখানকার এফেক্টটাকে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের মধ্যে আনতে চাই না। আমরা কি করি, আমরা বলি এখানে চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য সর্বত্র ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়ে গেছে, ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়ে গেছে, হ্যানা তেনা করে আমরা ই বি এগুলোকে তৈরি করে নিই ম্যাথমেটিক্যালি, যেগুলো এই পয়েন্টে যখন পার্টিকেলটা বসে আছে, তখন আমরা এইখানে ইআরবি কত, সেটাকে আগে আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করে এই চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য সারা বিশ্বে ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড কত হবে বার করে নিই, সর্বত্র জানি, তাহলে এখানে কত সেটাও জানি। এবারে এই পার্টিকেলটার অঙ্কটা যখন করবো, তখন এখানকার ইলেকট্রিক আর ম্যাগনেটিক ফিল্ড নিয়ে কাজ করবো। দেখো জিনিসটাকে লোকাল ডেসক্রিপশনে নিয়ে চলে এলাম। বুঝতে পারছো কি বললাম?
হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আরেকবার বলবেন এই জায়গাটা? দেখো আমি বলছি যে ধরো একটা তোমার থেকে 1 কিলোমিটার দূরে একটা বড় চার্জ ডিস্ট্রিবিউশন আছে, যেখানে চার্জ আছে, পার্টিকেলরা দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে, চার্জ আছে, কারেন্ট আছে, হ্যানা তেনা আছে। তার কারণে একটা ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে ওই চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য, এবং সেইটা তো সর্বত্র ছড়িয়ে থাকবে। ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড তো সারা বিশ্ব চলাচলে ছড়িয়ে যায়, তাই না? হ্যাঁ স্যার। এই চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য এইখানে ইলেকট্রিক ফিল্ড কত, এইখানে ম্যাগনেটিক ফিল্ড কত বার করতে পারি তো, ম্যাক্সওয়েলস ইকুয়েশন সলভ করবো, তাই না? হ্যাঁ স্যার। তাহলে সেইভাবে করে আগে আমরা এই ডিস্ট্রিবিউশনের জন্য ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড কত একটা ডিফারেন্ট অঙ্ক, সেটা করে আমরা বার করে নিই। করে নিয়ে তার মানে সেটাতে যেই তোমার ই অ্যাজ এ ফাংশন অফ এক্স এন্ড টি বেরিয়ে গেল, বি অ্যাজ এ ফাংশন অফ এক্স এন্ড টি বেরিয়ে গেল, তাহলে তুমি যে কোনো টাইমে যে কোনো এক্স এ বার করতে পারবে। এবার যে কোনো এক্স এ যেহেতু পারবে, তাহলে এখানেও পারবে। এবার তুমি এখানে একটা পার্টিকেল বসালে কি হবে, সেটার অঙ্কটা আলাদা একটা অঙ্ক, সেটা হচ্ছে এই ই আর বি দেওয়া আছে, এবার তুমি একটা পার্টিকেল বসিয়ে করো, কি হবে? লরেন্স ফোর্স ইকুয়েশন লাগাবো, আগে না ডিফারেন্সিয়াল ইকুয়েশন। বুঝতে পারলে কি বলছি? হ্যাঁ গো, কি হলো? হ্যাঁ স্যার, হ্যাঁ। তার মানে দেখো যে তুমি যখন এই পার্টিকেলটার জন্য লরেন্স ফোর্স ইকুয়েশন লেখো, সেখানে কি তুমি এই চার্জ ডিস্ট্রিবিউশনের রো বা ইত্যাদি বা কারেন্ট এসব নিয়ে মাথা ঘামাও? তুমি এসব নিয়ে মাথা ঘামাও না, তুমি শর্টান এই পার্টিকেলটার কাছাকাছি ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড কত হয় সেটা নিয়ে মাথা ঘামাও। তার মানে ভাবো যে এই যে ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড, এই যে কনস্ট্রাকশন গুলো, এই যে কনসেপচুয়াল ডেভেলপমেন্ট গুলো, সেগুলো আমরা ফিজিক্সে করেছি এই কারণে, যাতে জিনিসটাকে আমরা একটা নন লোকাল জিনিসকে, যেটা আমরা এই পুরো থিওরিটা করে নন লোকাল করতে হতো, সেটাকে আমরা ভেঙে নিলাম, যাতে পুরো জিনিসটা একটা লোকাল ডেসক্রিপশনে চলে আসে। বোঝা গেল? এই যে ফিল্ডেড কনসেপ্ট, যে ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড কেউ চোখে দেখেনি, ওটা আছে, বোঝা যায় কথাটার মানে কি, যে এখানে পার্টিকেলের উপর ফোর্স পড়ছে। এবার সেই ফোর্স পড়ছেটাকে তুমি এভাবে বলছো যে আসলে এই চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য এখানে ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড আছে, সেই কারণে হচ্ছে। কিন্তু আমি ইকুইভ্যালেন্ট এরও বলতে পারতাম যে ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড বলে কিছু কোনো কনসেপ্ট নেই, এই চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য এখানে পার্টিকেলের কি হচ্ছে ডিরেক্টলি আমি বার করবো। তার জন্য কি করতে হতো, তোমার এইখানকার চার্জ ডিস্ট্রিবিউশনের যে ধরো রো আছে বা ধরো যে কারেন্ট আছে, এই জিনিসগুলোকে নিয়ে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন বা ইন্টিগ্রাল ডিফারেন্সিয়াল ইকুয়েশন তৈরি করতে হতো। বুঝতে পারছো? দ্যাট উড বি ভেরি ডিফিকাল্ট, কারণ কি এই রো আর যে এটা তো ছড়িয়ে আছে, তার তো ডিস্ট্রিবিউশন আছে, তার মানে তোমাকে এই রো যে এর উপর আগে ইন্টিগ্রেট ইত্যাদি হানাতানা করতে হবে। এই মানে ধরো এই তুমি কি করবে, এখানে একটা ছোট চার্জের জন্য, ছোট কারেন্টের জন্য কি এফেক্ট, এবার এরকম সমস্ত ছোট ছোট টুকরোকে তুমি অ্যাড করবে, দ্যাট বিকামস এন ইন্টিগ্রেশন। এবার সেইটা সেরকম সমস্ত কিছুর জন্য প্রত্যেকটার জন্য এখানে কত এফেক্ট হবে সেটা বার করবে। বুঝতে পারছো? দ্যাট হোল থিং বিকামস ভেরি কমপ্লিকেটেড নন লোকালি যদি আমি জিনিসটাকে ডেসক্রাইব করতে পারি। উদ্দেশ্যটা বুঝতে পারছো যে আমি জিনিসটাকে নন লোকালিও ডেসক্রাইব করতে পারবো, এমন নয় যে আমি নন লোকালি জিনিসটাকে করতে পারি না, কিন্তু দ্যাট ম্যাথমেটিক্স উইল বিকাম মোর কমপ্লিকেটেড। তার থেকে লোকাল ডেসক্রিপশন বেটার, এবং সেই লোকাল ডেসক্রিপশনটা পেতে গেলে আমাকে ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ডসে, গ্র্যাভিটেশনাল ফিল্ড এইসবের কনসেপ্ট এই জন্য ইন্ট্রোডিউস করতে হয়েছে। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। স্যার বলছি, ওপরে ওই রুটের ঝামেলাটা তো মরে যাবে যদি আমরা এইচ স্কোয়ার সাই ইজিক্যাল টু ওই জিনিসটা হ্যাঁ সাই বের সেটা করি। যাবে, কিন্তু সেটা করলে তো তোমার স্কোয়ার বেরোলো, তাহলে তো এবার এই যে স্কোয়ার করার ফলে কি হলো, এবার তুমি বলছো যে তাহলে আমরা এই রুটটা করতে পারবো না, রুটের করলে নন লোকাল হয়ে যাবে, তাহলে আমরা একটা কাজ করি, আমরা এইচ স্কোয়ার নিয়ে কাজ করি। আমরা যদি এইচ স্কোয়ার অপারেটরটা নিয়ে কাজ করি, তাহলে দেখা যাক কি হয়, তাহলে রুটটা থাকবে না। কিন্তু সেখানে আবার একটা অন্য প্রবলেম আছে, তুমি যেই স্কোয়ার করে নিলে তখন কি হলো দেখো, যে তুমি আগে বলছিলে শুধু পজিটিভ ডেফিনিট, আমরা শুধু পজিটিভ রুটটা নেবো, কিন্তু স্কোয়ার মানে তো তুমি যদি এইখান থেকে অঙ্কটা শুরু করো, তাহলে তো তার প্লাস এবং মাইনাস দুরকম টাইপের সলিউশনকে তুমি অ্যালাউ করছো অঙ্কের মধ্যে। তুমি যদি বলো এইচ এর প্লাস ভ্যালুটা নিয়ে আমি অঙ্কটা শুরু করবো এবং কাজ করবো, যেটা আমি এখানে বলছিলাম এইটা, তাতে কোনো অসুবিধা হতো না, একটাই রুট আসতো। কিন্তু তুমি যখন বলছো আমি এইচ স্কোয়ার নিয়ে করবো, সেখানে দুটো রুট আসবে। বুঝতে পারলে? হ্যাঁ স্যার, বুঝতে পারলাম। এইটা হচ্ছে ওই প্লাস আর মাইনাস। তুমি যখন দুটো বার নিচ্ছ, তখন তুমি বাই ডেফিনেশন বলতে পারো যে দিস ইজ মাই রেজাল্ট, এটা হচ্ছে আমার এনার্জি, এনার্জি পজিটিভ হবে, আমি পজিটিভ রেজাল্ট নেবো, নিয়ে অঙ্ক বসতে শুরু করছি, তাতে নন লোকালিটির প্রবলেম। তাহলে তুমি বলছো আচ্ছা তাহলে স্কোয়ার নিয়ে করি, স্কোয়ার নিয়ে করা মানে তুমি তো পজিটিভ ছাড়া নেগেটিভটাকে অ্যালাউ করছো, কারণ স্কোয়ার থেকে তো দুরকমই হতে পারে, তাই না? তুমি তো চুজ করোনি। হ্যাঁ স্যার, হতে পারে। ঠিক আছে, কাজে এইটা হচ্ছে এই, তার মানে দেখো যে এইচ স্কোয়ার করে করার এইটা প্রবলেম, একটা হচ্ছে একদিকে গেলে নন লোকালিটির প্রবলেম, আর একদিকে গেলে তোমার এই রুট ফুট এইসব জিনিসের প্রবলেম। ঠিক আছে, তো সেই প্রবলেমটাকে আপাতত আমরা মাথায় রেখে
যদি আমরা তাও বলি যে ঠিক আছে ওই নন লোকালিটির থেকে বড় একটা নেগেটিভ রুট আসছে অঙ্কের মধ্যে, ঠিক আছে সেটাকে নেওয়ার পরে সামলানো যাবে, সেটা বলে যদি আমরা এগোই তাহলে সেখান থেকে দেখা যাক কি আসে। যে আমরা সে ধরো বললাম যে ঠিক আছে আপাতত আমরা এইচ স্কোয়ার নিয়েই কাজ করবো। সেটা করার জন্য তাহলে এবার তার আগে আমাকে একটু নোটেশনাল একটা জিনিস তোমরা একটু মনে করে নাও, কারণ এটা হয়তো মানে গুলিয়ে যায়। সেটা হচ্ছে দেখো আমাদের নোটেশনাল কনভেনশন ছিল এক্স মিউ, এটা হচ্ছে সিটি আর এক্স ভেক্টর। আর তুমি যদি এক্স মিউ লোয়ার কেস বলো সেটা হচ্ছে সিটি আর মাইনাস এক্স ভেক্টর, তাই তো? কারণ কি তুমি নামিয়েছো জিরো এর ফ্যাক্টরটাতে কোনো সাইনের গন্ডগোল হবে না, কিন্তু 1 2 3 এগুলোতে মাইনাস সাইন আসবে। ঠিক ঠিক আছে তো নাকি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে দেখো যে আমরা যদি এবার আমরা রিলেটিভিটি থেকে একটা জিনিস জানি যে এই যে ধরো পি মিউ এই যে জিনিসটা এর মধ্যে কে কে আছে? এম ইউ মিউ। এম ইউ মিউর মধ্যে কে আছে? এম ইউ জিরো আছে আর এম ইউ আই আছে। এই এম ইউ জিরোটাকে এগিয়ে করলে কি আসে? এম ডিএক্স জিরো ডি টাউ আসে। আর এম ইউ আইটা করলে এম ডিএক্স আই ডি টাউ। এগুলো তোমাদের জানা, আমি জাস্ট রিক্যাপ করছি। তাহলে প্রথমটাকে এম ডিএক্স জিরো ডিটি ইন্টু ডিটি ডিটাও এরকম করে নিতে পারি, আমি কমা দিয়ে ফেললাম, এইটা করে নিতে পারি। আর পরেরটাকে এম ডিএক্স আই ডিটি আর ডিটি ডিটাও এরকম করে নিতে পারি। এবার এম ডিএক্স জিরোর মধ্যে সি ডিটি আছে, তাহলে এখান থেকে যা সি আসবে ডিটি ডিটো ওয়ান। আহা, হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ ম্যাম, আমি এখন ক্লাসের মধ্যে আছি, এখন কথা বলতে পারছি না। হ্যাঁ আচ্ছা, তাহলে এখানে দেখো ডিএক্স জিরো ডিটি থেকে সি আসবে, তাহলে এমসি আর ডিটি ডিটা ওটা গামা হয়। এটা তোমরা জাস্ট নিজেরা করে দেখে নিও। কারণ মনে আছে এই যে এইটা ডিটাও হচ্ছে 1 হ্যাঁ মাইনাস স্যার করেছি ওটা। স্কয়ার রুট ওভার ডিটি, এইটা হচ্ছে 1 বাই গামা। কাজেই ডিটিটা হ্যাঁ হচ্ছে স্যার, হ্যাঁ। গামা। হ্যাঁ, তাহলে ডিটি হ্যাঁ না তাহলে আর এখানে ডিএক্স ডিটিটা কি ভি, তাহলে এম ভিআই গামা। তাহলে আমাদের বেসিক্যালি জিনিসটা হচ্ছে গামা এমসি আর গামা এমভি এরকম, তাই তো? পিমিউটা এটা ঠিক আছে। এবার এইটাকে তুমি একটু এগিয়ে হ্যামিল্টনিয়ানতে লাগিয়ে তোমরা এটা বোধহয় করেছিলে, সেটা হচ্ছে গামা এমসি কে ই বাই সি ফর্মে লেখা যায়, আর এটা তো গামা এমবিটা তো গামা এমবি থাকবে, ঠিক আছে? এরকম লেখা যায়। তার মানে দেখো যে পি জিরোটা হচ্ছে আমাদের ই বাই সি আর পিআই গুলো হচ্ছে গামা এম ভিআই, এই আপার কেস। এই অবধি ঠিক আছে? এটা হচ্ছে স্ট্যান্ডার্ড পাতি রিলেটিভিটি। হ্যাঁ স্যার ঠিক আছে। এবার দেখো আমি চাইছি অপারেটর গুলোকে লিখতে। অলরেডি আমি জানি আইএইচ ক্রস ডিডিটি এই জিনিসটাকে আমি হ্যামিল্টনিয়ান বলে জানি কোয়ান্টাম মেকানিক্স থেকে, স্ট্যান্ডার্ড কোয়ান্টাম মেকানিক্স, তোমাদের নন রিলেটিভিস্টিকেও যা, রিলেটিভিস্টিকেও। আর মাইনাস আইএইচ ক্রস ডেল ডেল এক্স আই এই জিনিসটা হচ্ছে পিআই আপার কেস। এইখানটায় কনসিস্টেন্সিটা একটুখানি দেখে নাও, কারণ এই কনসিস্টেন্সিটা অনেক সময় গুলিয়ে যায়। দেখো আমি ডিফাইন করব পি মিউ অপারেটরটাকে এভাবে যে আই এইচ ক্রস ডেল ডেল এক্স মিউ, এরকম ভাবে অপারেটরের কথা বলি, ডিফারেন্সিয়াল অপারেটর রিপ্রেজেন্টেশন এইটা, এখান থেকে সবকিছু আসবে। দেখো এখানে কিন্তু কোনো মাইনাস সাইন দিইনি, ঠিক আছে? পি মিউ আপার কেসটা করছি, সরি কি করলাম, ভুল করলাম। পি মিউ না, সরি দাঁড়াও এক সেকেন্ড, ভুল লিখে ফেলেছি, এরকম ভাবে করবো না। আচ্ছা, এদিক থেকে দেখি, ধরো এইচটা যেহেতু এরকম আছে, আমি ই বাই সি, হ্যাঁ ই বাই সি করতে গেলে ধরো তুমি এইচ বাই সি কে দেখো কি হয়। এইচ বাই সি যদি করো আই এইচ ক্রস ডেল সি ডেল ডেল টি হবে 1 বাই সি ডেল ডেল টি। কাজে এটা তো জাস্ট আই এইচ ক্রস ডেল ডেল এক্স জিরো হয়ে যাচ্ছে, ঠিক আছে? কোথায়? হ্যাঁ স্যার। স্যার পিআই যেটা লিখবে ইন্ডেক্স ম্যাচ করলো না তো স্যার? না, এখানে ম্যাচ করা তো দেখো আমি বুঝতে পেরেছি, এইখানে ম্যাচ করা তো দরকার নেই, কারণ এটা তো আমি ডেফিনেশন লিখেছি, আচ্ছা ঠিক আছে? এখানে তো দেখো এটা তো 4 ভেক্টর নোটেশন নয় যেখানে আমার ইন্ডেক্স ইয়ে মিলবে। এটা জাস্ট তুমি দেখতে পাবে যে এটা এরকম আসবে। তুমি যদি এই দিকটা এরকম নাও, তুমি যদি এইটা পিআই আপার কেসটা দেখবে যে ডিফারেন্সিয়ালের টার্মসে তোমার মাইনাসে আসছে, কেন আসছে তো দেখতে পাবো, ওটাই তো দেখাতে চাইছি। আচ্ছা,
তাহলে দেখো এইচ হ্যাট বাই সিটা হচ্ছে এরকম এরকম হলো। আচ্ছা, আর পিটাতে দেখো কি হচ্ছে আমার পি মিউ, এইটা তো আমি আইএইচ, ধরো আমি যদি এভাবে ডিফাইন করি তাহলে দেখো ইন্ডেক্স মিলবে। ফোর ভেক্টর নোটেশনে লিখলে ইন্ডেক্স মিলতে হবে, তাই তো? এখানে নিচে আছে, এখানেও দেখো নিচে আছে, তাই তো? এই ডেফিনেশনটা যদি নিই হ্যাঁ স্যার। তাহলে দেখা যায় এখান থেকে দেখো পি জিরোটাতে কোনো অসুবিধা নেই, পি জিরো লোয়ার কেস ইজ সেম অ্যাজ পি জিরো আপার কেস ইজ বেসিক্যালি আইএইচ ক্রস ডেল ডেল সি ডিটি, তাই না? কারণ এক্স জিরো, যদি আর একটু ভেঙে লিখতে চাও, আইএইচ ক্রস ডেল ডেল এক্স জিরো সমান সমান আইএইচ ক্রস ডেল ডেল এক্স, ডেল ডেল ওই সিটি করে লিখবো আর কি, সি ডেল টি এরকম লিখবো। আর পি মিউ যখন লোয়ার কেসে যখন আই, তখন ডেফিনেশনটা কি হচ্ছে আইএইচ ক্রস ডেল ডেল এক্স আই। এখানে নোটেশন ঠিক আছে, আমি জাস্ট এইটা অনুযায়ী লিখছি। পি তে নিচে যখন আই, মিউ এর জায়গায় যখন আই, তখন এখানে এক্স মিউ এর জায়গাতে এক্স এর আপার কেসে আই হবে, ঠিক আছে? কি হ্যাঁ স্যার। এখান থেকে জাস্ট মিউ এর ভ্যালু আই যখন, আর এটা হচ্ছে মিউ এর ভ্যালু জিরো যখন। আচ্ছা, এবার দেখো যে এই পিআইটা আমি জানি যে মাইনাস পি আপার কেস, তাই না? হ্যাঁ স্যার। আইগুলোকে উপরে তুলে মাইনাস হয়, ডান দিকে তো কিছু করিনি। এখানে জাস্ট আমি কি জানি যে পিআই সমান সমান মাইনাস পিআই, এটা জানি আমাদের এই প্লাস মাইনাস 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 এই ইয়ের জন্য, এই যে এইটার জন্য, ঠিক আছে? তাহলে দেখো যে আমি এইটাকে তাহলে এইটার জায়গায় মাইনাস পিআই লিখলাম, এখানে ডেল ডেল এক্স আই বসে রয়েছে। এবার তাহলে দেখো এখান থেকেই তুমি পাচ্ছ যে তুমি যদি পি ভেক্টরটাকে ভাবো পিআই, আমরা পি ভেক্টরকে কিরকম লিখি? পি ভেক্টরের আই এর কম্পোনেন্টটাকে আমরা পিআই আপার কেস লিখি, তাই তো? পি ভেক্টরের আই এর কম্পোনেন্টকে আমরা বাই ডেফিনেশন পি কন্ট্রাভেরিয়েন্ট স্পেশাল অংশগুলো লিখি, তাই না? হ্যাঁ স্যার। তাহলে এই নোটেশনটা তোমরা বুঝতে পারছো তো, যে যাকে আমরা থ্রি ভেক্টর পি বলি তার 1 2 3 কম্পোনেন্ট গুলো আমরা কি বলি? যে পি মিউ, আমরা কি বলি যে পি মিউর যে আইএথ কম্পোনেন্ট গুলো অফ আইএথ কম্পোনেন্ট, সেগুলোকে আমরা পি ভেক্টর বলে ডিফাইন করি আমরা। আচ্ছা দাঁড়াও ভেঙে লিখে দিই, we define the special components of p mu 4 vector, that is pi, as the 1 2 3 components of p vector, তাই না? সেটাকেই নোটেশনালি লেখার সময় কি বলছি যে পিআই, সরি, পি ভেক্টরের আইএথ কম্পোনেন্ট, সেটাকে আমরা লিখছি, তাই তো? এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ডেফিনেশন। যে কোনো ভেক্টর হচ্ছে আমরা কন্ট্রাভেরিয়েন্ট স্পেশাল অংশগুলো দিয়ে লিখি। তাহলে দেখো যে এই যে এটা তো সেগুলোই। তার মানে কি যে আই এইচ ক্রস ডেল ডেল এক্স আই আপার কেস, এই জিনিসটা কার সঙ্গে ডিফাইন হলো? মানে মাইনাস অফ এটা কার সাথে ডিফাইন হলো? পি আই এর সঙ্গে, হুইচ ইজ বেসিক্যালি পি ভেক্টরের কি আইএথ কম্পোনেন্ট, ঠিক আছে? এই কারণে তুমি দেখো যে আমার নোটেশনাল কনসিস্টেন্সি যে পি ভেক্টর হচ্ছে মাইনাস আই এইচ ক্রস গ্র্যাড, এটা। আর এইচ তো ঠিকই আছে, এইচ হচ্ছে এইচ বাই সি হচ্ছে আই এইচ ক্রস ডেল সি ডিটি, এইটা। তুমি যদি সিটা কেটে দাও তাহলে এইচটা জাস্ট ওরকম, ওই যে আই এইচ ক্রস ডেল ডেল টি, ঠিক আছে? বোঝা গেল? হ্যাঁ স্যার। আচ্ছা, এইটা তোমরা একটু কেয়ারফুল থেকে, তোমরা যখন বিয়র্কেন্ড্রেল থেকে দেখবে, বিয়র্কেন্ড্রেলে এখানে নোটেশনটাকে খুব ক্লিয়ার করে লেখা নেই। ওরা ক্ষেত্র বিশেষে কোথাও উপরে কোথাও নিচে লিখেছে, জিনিসটা কনসিস্টেন্ট আছে, কিন্তু মুশকিল হচ্ছে ওদের নোটেশনটা ওরা ওই লোয়ার কেস দিয়ে ভেক্টরকে লিখেছে আর কি। তার ফলে ওটা অনেক সময় দেখলে গুলিয়ে যায়। এই জিনিসটা মাথায় রেখো, তাহলে গোলাবে না। কি বলছি বুঝতে পারলে?
যে যেভাবে এই যে বললাম এইটাকে মাথায় রেখো, তাহলে তোমাদের গোলাবে না জিনিসটা। আচ্ছা তাহলে হ্যাঁ স্যার। এইটা আচ্ছা, এবারে আমরা তাহলে এবার দেখি যে আমরা তাহলে আমার এইচ স্কোয়ার করার জন্য আমরা কি করছি। এইচ স্কোয়ার করার জন্য আমার ওই যে ডিফারেন্সিয়ালটা সেটাকে আমরা দুবার লাগাবো। তার মানে এইচ এর চেহারাটা কি, এইচটা কি ছিল নাও, তো IH का डेल डेल T। হ্যাঁ দাঁড়াও দেখি, উই কম্পিউট এইচ স্কোয়ার। এবার দেখো এইচটা বাই ডেফিনেশন হচ্ছে আইএইচ ক্রস ডেল ডেল টি, দিস ইমপ্লাইজ এইচ স্কোয়ারটা কি হবে। আচ্ছা এটা কিন্তু সমান সমান না, এটা হচ্ছে ডেফিনেশন বা ডিফারেন্সিয়াল রিপ্রেজেন্টেশন বলতে পারো। এইচ অপারেটরটা ডিফারেন্সিয়াল রিপ্রেজেন্টেশন, তাহলে এইচ স্কোয়ার মানে হচ্ছে আইএইচ Minus। স্কোয়ার হবে আর ডেল টু ডেল টি টু এরকম হবে, ঠিক আছে। তার মানে মাইনাস এইচ ক্রস স্কোয়ার আর ডেল টু ডেল টি টু, এইটা হলো এইচ। আর ওদিকে পি স্কোয়ার ওটা কিরকম হবে, তার মানে মাইনাস এইচ ক্রস স্কোয়ার ডেল টু ডেল টি টু ইকুয়াল টু, এবার পি স্কোয়ার, পি স্কোয়ার মানে কি বলেছি, পি ডটেড উইথ পি, পি এর ডিফারেন্সিয়াল রিপ্রেজেন্টেশন কি মাইনাস আই এইচ ক্রস ডেল ডেল এক্স আই। তুমি করেও ভাবতে পারো, গ্র্যাড করে ভাবি, আমাদের থ্রি ডিমেনশনাল লিখছি বলে। তাহলে মাইনাস এইচ স্কোয়ার ডেল স্কোয়ার। হ্যাঁ তাহলে এইটা এইটা পি স্কোয়ার সি স্কোয়ার, তাই তো। তাহলে আমি এখানে বলবো মাইনাস আই এইচ ক্রস এটা স্কোয়ার গ্র্যাড স্কোয়ার সি স্কোয়ার এরকম হবে। আচ্ছা তাহলে কি হবে, মাইনাস হয়ে গেল আই স্কোয়ার সি স্কোয়ার গ্র্যাড স্কোয়ার এরকম একটা জিনিস, তাই তো নাকি। হ্যাঁ স্যার। আচ্ছা এইটা ও আর আরেকটা নাম তো লিখিনি, এম স্কোয়ার সি টু দি পাওয়ার 4 আছে, এটা তো জাস্ট মাল্টিপ্লিকেটিভ মানে জাস্ট একটা অ্যাডিটিভ ফ্যাক্টর, এর মধ্যে কোনো ডিফারেন্সিয়াল অপারেটর নেই, তাই না। এরকম হলো। এই পুরো জিনিসটাকে যদি বাঁদিকে নিয়ে যাই তাহলে মাইনাস এইচ ক্রস স্কোয়ার ডেল টু ডেল টি টু প্লাস এইচ ক্রস স্কোয়ার সি স্কোয়ার গ্র্যাড স্কোয়ার মাইনাস এম স্কোয়ার সি টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 0 পেলাম। দেখো এখানে এখন অব্দি ব্যাপারটা অপারেটর লেভেলে চলছে, এটা তো কারো না কারোর উপর কাজ করতে হবে। এটা আমরা ধরলাম সে কোনো একটা ওয়েব ফাংশনের উপর কাজ করবে, তাই সাই লিখলাম, এরকম হবে কিছু একটা, তাই তো। হ্যাঁ স্যার। কারণ ইকুয়েশন লিখতে গেলে তুমি একটা অপারেটর লিখলে হবে না, তোমাকে তো একটা অপারেটর কারোর উপর কাজ করছে। এই অবধি ওপরে যতক্ষণ লিখছিলাম এটা কিন্তু দেখো রিপ্রেজেন্টেশনকে লিখছি, তাই না। হ্যাঁ আচ্ছা তাহলে আচ্ছা এবার দেখা যাক, আমি যদি এইচ স্কোয়ার সি স্কোয়ার এগুলো কমন নিই, এইচ ক্রস স্কোয়ার সি স্কোয়ার যদি কমন নিয়ে নিই, প্রথম টার্মটা থেকে কি থাকে, প্রথম টার্মটাতে 1/c স্কোয়ার চলে আসে না মাইনাস দিয়ে, আচ্ছা মাইনাসটা শুদ্ধ কমন নিয়ে নিই, তাহলে 1/c স্কোয়ার ডেল টু ডেল টি টু, তারপরে তোমার হচ্ছে ভিতরে মাইনাস হয়ে যাবে গ্র্যাড স্কোয়ার, আর এখানে কি হবে লাস্ট টার্মটায় মাইনাসটা কমন গেছে তাহলে প্লাস হলো, আর এম স্কোয়ার যেমন আছে থাকলো, সি টু দি পাওয়ার 4 থেকে সি স্কোয়ার গেছে সি স্কোয়ার থাকবে, তলায় একটা এইচ ক্রস স্কোয়ার চলে আসবে। এই সাই থাকবে। এই হ্যাঁ সরি সাই থাকবে। এই কম্বিনেশনটা ছিল, এটা হচ্ছে ডেল মিউ দেখো ডিয়ালাম্বাসিয়ান। এটা, তাই না। এটা সরি এটা প্লাস ডেলাই ডেলাই, এবার প্লাস ডেলাই ডেলাই দুটোকেই যখন নিচে করে লিখবো তবে তো তোমার এইটা যখন লিখবো তবে তো তোমার সেটা হবে হচ্ছে এইটা, তাই না। একটা আইকে নামাতে হবে, কি বুঝতে পারছো নাকি পরিষ্কার করে না বাবা লিখে দিই বাবা। ডেল মিউ সমান সমান হচ্ছে ডেল জিরো প্লাস ডেলাই ডেল জিরোর একটাকে আমি নিচে নামিয়ে লিখবো, কোনো খরচা নেই, এইটা মাইনাস এই আইটাকে নিচে নামানোর সময় এটা মাইনাস আসবে ডেলাই স্কোয়ার, এই ডেলাই স্কোয়ারটাই তো হচ্ছে তার মানে কি এইটা, তাই তো নাকি হ্যাঁ কি। স্যার। আচ্ছা তার মানে আমরা কি দাঁড়িয়ে গেল টোটাল ইকুয়েশনটা, এখানে দাঁড়িয়ে গেল। দেখো এদিকে আমি এইচ স্কোয়ার সি স্কোয়ার জিরো মাইনাস এগুলো কেটে দিতে পারি, ডান দিকে জিরো আছে বলে, তাহলে আমার ভিতরে পড়ে রইল ডেল মিউ প্লাস এম স্কোয়ার সি স্কোয়ার বাই এইচ ক্রস স্কোয়ার অন সাই ইকুয়াল টু 0, এরকম একটা ইকুয়েশন পাচ্ছি। স্যার মাইনাস ডেল মিউ হবে না।
মাইনাস কেন হবে? ওই দেখেন আপনি। এইটা এটা এটা কি দেখালাম? ও হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এই মাইনাসটা তো জিরোর সঙ্গে কেটে, মানে ওদিকে জিরো আছে, তো বাইরের মাইনাসে তো কিছু যাবে আসবে না। আচ্ছা, এবার এই ডেলমিউটাকে বক্স বলা হয়, তাহলে বক্স প্লাস এম স্কোয়ার সি স্কোয়ার বাই এইচ ক্রস স্কোয়ার অন সাই ইকুয়াল টু জিরো। দিস ইজ দ্য ইকুয়েশন দ্যাট আই এম গেটিং। এই ইকুয়েশনটাকে বলে ক্লেন গর্ডন ইকুয়েশন। স্যার এটা বক্স স্কোয়ার দিয়ে লেখেন। বক্স স্কোয়ার না গো, বক্স মানেই ডেলমিউ, বক্সের স্কোয়ার দিয়ে লেখে না। এটা স্যার ডিএলএনবার্জ অপারেটর বলে না? হ্যাঁ, এটার নাম ডিএলএমবার্জিয়ান অপারেটর। স্যার ইকুয়েশন কি বললেন? কি নাম? এই ইকুয়েশন নাম হচ্ছে ক্লাইন গর্ডন ইকুয়েশন। কেউ ঘুমিয়ে পড়লো নাকি? আচ্ছা, হয়েছে। তাহলে এই হচ্ছে আমাদের ক্লাইন গর্ডন ইকুয়েশনের চেহারা। এটা কি পাওয়া গেল? এটা কি ওয়ার্ডিং হলো? এটা করলামটা কি? এটা কি করা হলো বোঝো, যে তোমার যে আমাদের যে এনার্জি যে ডিসপারশন রিলেশনটা ছিল, কোথায়? পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এম স্কোয়ার সি টু দি পাওয়ার 4, কোথায় গেল এটা? এই যে রিলেশনটা ছিল, এই রিলেশনটাতে আমি এইচ এর জায়গাতে আইএইচ প্লাস ডেল ডেল টি বসিয়ে দিলাম, পি এর জায়গাতে আমি মাইনাস আইএইচ প্লাস ডেল 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 এক্স আই এটা ব্যবহার করলাম। তার মানে রিলেটিভিটির যে এনার্জি ইকুয়েশনটা, রিলেটিভিস্টিক ডিসপারশন রিলেশন, সেটাতে তুমি যদি এইচ এবং পির অপারেটর রিপ্রেজেন্টেশন গুলো ব্যবহার করো, তাহলে তুমি যেখানে পৌঁছাবে সেই ইকুয়েশনটা হচ্ছে ক্লেন গর্ডন ইকুয়েশন। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ গো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবার এখানে দেখো, তোমাদের আগে আমি বলেছিলাম, জানি না মনে আছে কিনা, এই দেখো এম স্কোয়ার সি স্কোয়ার বাই এইচ ক্রস স্কোয়ার, এটা কি? এটা হচ্ছে এইচ ক্রস বাই এম সি ইনভার্স স্কোয়ার। এইচ ক্রস বাই এম সিটা কি? এম মাসের পার্টিকুলার কম্পটন ওয়েভলেন্থ, রিডিউসড কম্পটন ওয়েভলেন্থ। এইটা হচ্ছে কম্পটন ওয়েভলেন্থ, আর এইটা সি কেটে দেওয়া মানে হচ্ছে এইচ ক্রস বাই এম সি করা। এইটা কি দেখো, এটা হচ্ছে দ্য রিডিউসড, এটাকে রিডিউসড বলে, মানে জাস্ট কায়দা করে বলা হয় রিডিউসড কম্পটন ওয়েভলেন্থ of a particle of mass m, m মাসের পার্টিকেল রিডিউসড কম্পটন ওয়েভলেন্থ। তাহলে এই ইকুয়েশনটার মানে কি? এই ইকুয়েশনটার মানেটা হচ্ছে, দেখো যে এই যে ডিএলএমবার্জিয়ান স্কোয়ার, এর মধ্যে কে কে রয়েছে? ডিএলএমবার্জিয়ান স্কোয়ারের মধ্যে ডেল টু ডেল টি টু রয়েছে, আর ডেল টু ডেল এক্স টু রয়েছে রাফলি। তার মানে এক্স দিয়ে সেকেন্ড ডেরিভেটিভ, টাইম দিয়ে সেকেন্ড ডেরিভেটিভ, এই তো আছে। তার মানে টাইমের সঙ্গে ভেরি করছে জাস্ট, বা সেটার সেকেন্ড রেট অফ ভেরিয়েশন, আর এটা হচ্ছে পজিশনের সাথে ভেরিয়েশন, তার ভেরিয়েশন, মানে ডেল ডেল এক্স তার ডেল ডেল এক্স। ঠিক আছে, এবার এখানে যদি একটা 1/c স্কোয়ার আছে, তার মানে কি পুরো জিনিসটাই লেন্থ স্কেল। তার মানে এই ব্যাপারটা এই জিনিসটা বলো বা এই জিনিসটা বলো, দুটোই হচ্ছে 1/লেন্থ স্কোয়ারের মতো। এই ডিফারেন্সিয়াল অপারেটরগুলো যদি তুমি ডিমেনশন ভাবো, ইটস বেসিক্যালি লেন্থ স্কোয়ার, নাকি? সি ডিটি বা ডিএক্স এগুলো হচ্ছে লেন্থ স্কোয়ার, ইনভার্স লেন্থ স্কোয়ার। সেই জন্য দেখো এখানেও তোমার ইনভার্স কম্পটন লেন্থ স্কোয়ার এসছে। এটার মানে হচ্ছে যে তুমি এই যে ইকুয়েশনটা, এটাতে কি করছে দেখো, যে তুমি এখানে কি অবজার্ভ করছো, যে যখন তুমি একটা পার্টিকেলের এই যে কম্পটন ওয়েভলেন্থ, যেটাকে যদি তুমি একটা লেন্থ স্কেল ভাবো, লেন্থ স্কেল মানে কি, ধরো একটা পার্টিকেলের যা মাস বলে দেওয়া আছে, সেই মাসটা ডিটারমিন করে দিচ্ছে যে লেন্থ স্কেলটা কত। ঠিক আছে, একটা পার্টিকেলের মাসের ভ্যালুটা একটা লেন্থের সঙ্গে রিলেটেড। তুমি এইভাবে যেই মাসটা বলে দেওয়া আছে, that can relate, the particle's mass can be related to some sort of scale of length, সেই লেন্থটাই হচ্ছে রিডিউসড কম্পটন ওয়েভলেন্থ বা কম্পটন ওয়েভলেন্থ। এবার এই ইকুয়েশনটা তুমি কি স্টাডি করছো, দেখো যে তুমি এক্স বরাবর বা টি বরাবর কতটা গেলে তোমার এই কম্পটন ওয়েভলেন্থের লেন্থ স্কেলের চেঞ্জেস তুমি টের পাবে।
বুঝতে পারলে? আগো না স্যার বুঝলাম না, আরেকটু আচ্ছা ভালো বলুন। দেখো যে তোমার এই যে গ্র্যাডের মধ্যে কি আছে, 1/L স্কোয়ার মার্ক একটা জিনিস আছে, অর্থাৎ কি তোমার এর মধ্যে 1/CDT স্কোয়ার বসে জিনিস বসে আছে বা 1/Δx স্কোয়ার বসে জিনিস বসে আছে, তাই তো? টাইমে হ্যাঁ সি ইন্টু টাইম আর জাস্ট পজিশনের চেঞ্জ এবং সি ইন্টু ডিটি, মানে টাইমের চেঞ্জ সেটাকে তুমি পজিশনের মাত্রায় নিয়ে এসে দেখছো, আর তাছাড়া পজিশনের চেঞ্জ। এবার তুমি খেয়াল করো, ধরো যদি আমার এমন পার্টিকেলের মাসটা হয় যে এই জিনিসটার ভ্যালুটা ভীষণ ছোট, নিয়ারলি নেগলিজিবল, ঠিক আছে? এবার তোমাকে বলা হলো যে ধরো এক্স বরাবর তুমি 1 সেন্টিমিটার সরে যাও, তোমার সে ধরো ডেল্টা এক্স হচ্ছে 1 সেন্টিমিটার, যেখানে রিডিউসড কম্পাউন্ড ওয়েভলেন্থ হচ্ছে ধরো সে 1 মাইক্রন, মাইক্রন না মাইক্রোমিটার কি রকম কি আর লেখে, মিউই তো লেখে বোধ হয় নাকি মাইক্রনকে, নাকি লেখে সে ধরো মাইক্রোমিটারই ধরো, হ্যাঁ মাইক্রোমিটার ধরো, এটা হচ্ছে মাইক্রোমিটার আর এটা হচ্ছে সেন্টিমিটার। তাহলে তুমি যখন 1/Δx স্কোয়ার দেখবে, মানে ডেল টু ডেল এক্স টু মার্কা জিনিস দেখবে, আর তার সঙ্গে কে রয়েছে এই টার্মটা, যেটা নিয়ারলি তো জিরো, তুমি ইগনোর করে দিলে 1/λc কে তুমি নিয়ারলি ইগনোর করে দিতে পারছো, এইটা ইগনোর করে দিতে পারছো। কেন? কারণ এটা হচ্ছে সেন্টিমিটার স্কোয়ারের লেন্থ স্কেল, আর এটা হচ্ছে মাইক্রোমিটারের স্কোয়ারের লেন্থ স্কেল, তুমি এটাকে ইগনোর করে দিতে পারো। তাহলে দেখো তুমি জিরো পাচ্ছ। তার মানে কি, যে তোমার ভেরিয়েশন, তুমি যদি একটা ধরো পার্টিকেল দেওয়া আছে, পার্টিকেলের লেন্থ স্কেল 1 মাইক্রন, এবার তুমি বললে তুমি 1 সেন্টিমিটার মুভ করো, তাতে তুমি পার্টিকেলের প্রপার্টির কতটা কি চেঞ্জেস দেখতে পাবে, সেটা তুমি দেখবে যে তুমি কিছুই চেঞ্জ দেখতে পাচ্ছ না। বুঝতে পারছো কি বললাম? না স্যার, আরেকবার বলুন একটু। আচ্ছা দাঁড়াও, এভাবে বলি। আচ্ছা ধরো এই যে ওয়েভ ফাংশন, এই ওয়েভ ফাংশন এটা কি, এই ওয়েভ ফাংশনটা হচ্ছে যে পার্টিকেলের কি কি দেয়, এটা পার্টিকেলের স্টেট। হ্যাঁ এবার পার্টিকেলের রিডিউসড কম্পাউন্ড ওয়েভলেন্থ এই জিনিসটা কি, এটা হচ্ছে এমন একটা ওয়েভলেন্থ যেইটার মধ্যে তুমি পার্টিকেলটাকে দেখতে, মানে তুমি বেসিক্যালি এটা হচ্ছে ধরো পার্টিকেলের কম্পাউন্ড ওয়েভলেন্থ হচ্ছে এইরকম, এরকম একটা সাম সর্ট অফ ওয়েভলেন্থ। এই ওয়েভলেন্থটুকুর মধ্যে যদি তুমি পার্টিকেলটা কোথায় আছে তুমি জানতে পারবে না, এই তো কোয়ান্টাম মেকানিক্স নাকি? হ্যাঁ স্যার। আচ্ছা তোমরা ঠিক এটা স্যার, হ্যাঁ। এটা জানো তো যে ডি ব্রগলি ওয়েভলেন্থটা কত, h/p নাকি h×p, কি h/p বোধ হয় নাকি? এই বলছি পার্টিকেলের মোমেন্টাম যদি p হয় তাহলে h/p হচ্ছে রাফলি ডি ব্রগলি ওয়েভলেন্থ। এবার সেটার মানে কি, যে পার্টিকেলের মোমেন্টাম এরকম আছে সেই পার্টিকেলের ওয়েভলেন্থ হচ্ছে এরকম, মানে পার্টিকেলের সঙ্গে রিলেটেড একটা লেন্থ স্কেল হচ্ছে এরকম। তার মানে এইরকম ধরো এই লেন্থ স্কেলটা যদি ল্যামডা হয়, এইটুকুর মধ্যে কোথায় পার্টিকেলটা আছে তুমি তো জানো না, তাকেই তো কোয়ান্টাম মেকানিক্স বলে নাকি? হ্যাঁ হ্যাঁ স্যার। এই জায়গাটুকুর মধ্যে পার্টিকেলের যে ডি ব্রগলি ওয়েভলেন্থ, তুমি কি বলো একটা পার্টিকেলকে ডিটেক্ট করতে গেলে তার ডি ব্রগলি ওয়েভলেন্থের সাইজের ফোটন দিয়ে হিট করতে হবে নাকি? ধরো পার্টিকেলের ডি ব্রগলি ওয়েভলেন্থ এরকম, আর তুমি তাকে হিট করছো এরকম এত বড় একটা ওয়েভলেন্থের ফোটন দিয়ে, তাহলে কি হবে, তুমি পার্টিকেলটা কোথায় আছে তুমি সেটা এইটুকু অ্যাকিউরেসিতে বলতে পারবে। তোমাকে যদি পার্টিকেলটার অ্যাকিউরেসিটাকে ওর ডি ব্রগলি ওয়েভলেন্থের সাইজে বলতে হয়, তাহলে তোমাকে এইরকম সাইজের একটা ওয়েভলেন্থের ফোটন দিয়ে হিট করতে হবে, তাই না? বা তার থেকে ছোট দিয়ে। হ্যাঁ স্যার। এইটাই তো কোয়ান্টাম মেকানিক্স। কি স্যার হিট করতে হবে বলতে মানে যেটা তুমি একটা পার্টিকেলকে যখন চোখে দেখো, তুমি কিভাবে দেখো, পার্টিকেলের গায়ে একটা আলো পড়ে সেই আলোটা ঠেকে এসে তোমার চোখে পড়বে, তবে না তুমি তাকে দেখবে। হ্যাঁ স্যার। এবার ধরো পার্টিকেলের সাইজটা হচ্ছে 1 মাইক্রোমিটার বা ধরো 1 অ্যাংস্ট্রম সাইজের, এবার তুমি তাকে একটা মিটার ওয়েভলেন্থের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ দিয়ে হিট করে, তাহলে তুমি তার পজিশন বুঝতে পারবে? না স্যার। বুঝতে পারবে না। তুমি তখনই একটা জিনিসের পজিশনকে, ধরো আমি বলছি একটা জিনিসের পার্টিকেলটা সাইজ হচ্ছে 1 মাইক্রোমিটার, তার মানে তুমি মোটামুটি ধরো 1 মাইক্রোমিটার থেকে 2 মাইক্রোমিটার এইটুকু অব্দি সরে যাও, যদি তুমি এখানে পার্টিকেল আছে আর এখানে নেই এটা বলতে পারো, তাহলে তুমি মাইক্রোমিটারের রেঞ্জে কথা বলছো। যে ধরো আমার 0 থেকে 1 মাইক্রোমিটার দূর অব্দি জায়গার মধ্যে পার্টিকেলটা থাকার চান্স আছে, 1 থেকে 2 মাইক্রোমিটারে যদি সরে যায় তাহলে পার্টিকেলটা নেই। তাহলে পার্টিকেলটা থাকা না থাকাটা তুমি কি প্রিসিশনে বলতে পারছো, মাইক্রোমিটারের প্রিসিশনে।
তাই তো? এবার এটা বলতে পারবে তুমি এক্সপেরিমেন্টালি তখনই যখন তুমি একটা মাইক্রোমিটারের সাইজের ওয়েভলেন্থের ফোটন দিয়ে পার্টিকেলটাকে হিট করছো। তুমি যদি পার্টিকেলটাকে একটা 1 মিটার সাইজের ওয়েভলেন্থ ওয়ালা ফোটন দিয়ে হিট করো, তাহলে তুমি পার্টিকেলটার পজিশনটাকে মাইক্রোমিটার স্কেলে বলতে পারবে না, তুমি তাকে মিটারের স্কেলে বলতে পারবে যে 1 মিটারের মধ্যে কোথাও আছে। কারণ কি, আচ্ছা। তুমি ব্যাপারটা এভাবে ভাবো যে পার্টিকেলটা এখানে এর মধ্যে কোথাও আছে, তুমি এরকম একটা ফোটন দিয়ে হিট করছো, তাহলে জাস্ট এভাবেই ভাবো যে জিনিসের ফোটনের ওয়েভলেন্থটা এত বড়, তাহলে জিনিসটা এত বড়। এবার পার্টিকেলটা এখানে আছে, এবার ফোটনটা গিয়ে হিট করে ধাক্কা খেয়ে ফিরে এলো তোমার চোখে। এবার তুমি তো পার্টিকেলটাকে দেখতে পাচ্ছ, মানে কি তুমি তো আসলে ফোটনটা হিট করে ফিরে এসছে এই তথ্যটা তুমি জানো, তাকেই তো দেখতে পাওয়া বলে। এবার ফোটনটা যদি এত বড় জায়গা জুড়ে থাকে এবং ধাক্কা খেয়ে ফিরে আসে, তাহলে তুমি বলতে পারবে যে পার্টিকেলটা এত বড় জায়গার মধ্যে কোথাও একটা আছে। তুমি যদি ফোটনটাকে একটু ছোট করে দাও, দিয়ে হিট করাও, করে যদি ফিরে আসে, তাহলে তুমি বলতে পারবে এইটুকু জায়গার মধ্যে আছে। তুমি যদি ফোটনটাকে আরো ছোট করে পাঠাও এবং হিট, তাহলে দেখবে কি পার্টিকেলটা এত জায়গার মধ্যে ছিল, তুমি ফোটনটাকে আরেকটু ছোট জায়গা দিয়ে পাঠালে, তাহলে ফোটনটা হয়তো হিট না করে বেরিয়ে চলে যাবে। তুমি এখান থেকে পাঠালে হয়তো হিট করে ফিরে আসবে, তাহলে তখন তুমি বলতে পারবে পার্টিকেলটা এটুকু জায়গার মধ্যে আছে। বুঝতে পারছো বাংলা ব্যাপারটা কি? স্যার এটার কি এরকম কনসেপ্ট কাজ করছে যে দুটোর যদি একই ফ্রিকোয়েন্সি হয় তাহলে না, তুমি ভাবছো রেজোনেন্স রেডিও কথা হচ্ছে না, রেজোনেন্সের কথা হচ্ছে না। পার্টিকেলের করসপন্ডিং ডি ব্রগলি ওয়েভলেন্থ বা কম্পটন ওয়েভলেন্থ, এগুলো কি পার্টিকেলের মাসের সঙ্গে বা তার মোমেন্টামের সঙ্গে রিলেটেড এক ধরনের লেন্থ স্কেল। কোয়ান্টাম মেকানিক্সের বেসিক জায়গাটা বোঝো যে একটা পার্টিকেলের সঙ্গে রিলেটেড একটা লেন্থ স্কেল, তার মানে কি যে যে সাইজ, যে জায়গাটুকুর মধ্যে পার্টিকেলটা কোথাও না কোথাও আছে। উফ, পাগল করে দেবে ফোনটা। বুঝতে পারছো কি বললাম? হ্যাঁ স্যার। যে পার্টিকেলের লেন্থ স্কেল মানে পার্টিকেলটা 1 মিটার বড় একটা চৌকো কাঠের মতো, সে কথা বলছি না। পার্টিকেলের তোমার আনসার্টেনটি আছে, তার মানে কি পার্টিকেলটা এই জায়গা থেকে এই জায়গার মধ্যে কোথাও একটা আছে। কোথায় আছে এর ভিতরে এক্স্যাক্টলি তুমি জানো না, ডি ব্রগলি ওয়েভলেন্থটা এতটা। তাহলে এবার তুমি যদি বলো যে পার্টিকেলটা কোথায় আছে দেখো, সেটা দেখার জন্য এক্সপেরিমেন্টালি কি করতে হবে, একটা ফোটন দিয়ে পার্টিকেলটাকে হিট করে ফোটনটা পার্টিকেলের দ্বারা স্ক্যাটার হয়ে আমার চোখে এসে পড়বে, আমি তো বলবো হ্যাঁ পার্টিকেলটা ওখানে আছে। এবার তুমি যদি ফোটনটা যদি এত বড় হয়, কোথাও একটা ধাক্কা খেয়ে ফিরে এলো, পার্টিকেলটা এখানে কোথাও একটা ছিল, ধাক্কা খেয়ে ফোটনটা ধরো ফিরে এসছে, তাহলে তুমি কি বলতে পারবে যে ফোটনটা এত বড় মানে তুমি এত বড় জায়গার মধ্যে কোথাও একটা আছে বলতে পারবে। এবার তুমি যদি ছোট ওয়েভলেন্থের ফোটন দিয়ে হিট করো, যদি ফিরে আসে, তাহলে তুমি বলে এটুকুর মধ্যে কোথাও আছে। এবার ধরো তুমি আরো 20 একটা ফোটন দিয়ে হিট করলে, এবার ধরো পার্টিকেলটা এখানে কোথাও ছিল, জাস্ট ভাবো যে পার্টিকেলটা এখানে আছে অথবা এখানে অথবা এখানে, এরকম তো বিভিন্ন পজিশন হতে পারে। ফোটনটা যখন এখানে গেছে তখন হয়তো পার্টিকেলটা এখানে ছিল, তাহলে ফোটনটা বেরিয়ে চলে যাবে। আমি শুধু বাংলা নাইভ ভাবে বলছি আর কি। হ্যাঁ তাহলে স্যার। হিট করে ফিরলো না, তাহলে তুমি বলবে এখানে নেই, তাহলে তুমি এখান দিয়ে ফোটনটাকে পাঠাবে, এখান দিয়ে হয়তো বেরিয়ে চলে গেল, তাহলে তুমি বলবে নেই। এবার তুমি এখান দিয়ে পাঠালে তখন পার্টিকেলটা ছিল বলে হিট করে ফিরে এলো, তুমি বলবে তাহলে, তার মানে কি তুমি যত ছোট ওয়েভলেন্থের ফোটন দিয়ে দেখবে তত এক্স্যাক্টলি তুমি পার্টিকেলের পজিশন বুঝতে পারবে। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। ঠিক আছে? তার মানে কি এবার এবার এইরকম ভাবে তুমি যদি ফোটনের ওয়েভলেন্থ কমাতে থাকো, তার মধ্যে আবার একটা অন্য প্যাচ আছে, ফোটনের ওয়েভলেন্থ কমানো মানে ল্যামডাটাকে নামাচ্ছ, তার মানে ফোটনের ফ্রিকোয়েন্সি বাড়াচ্ছ। তাহলে ফোটনের কি হবে, ওদিক থেকে মুশকিল হচ্ছে, যেটাকে আমি গামা লিখে ফেলেছি, ফোটনের ফ্রিকোয়েন্সি হচ্ছে এইটা, নিউটা বাড়াচ্ছ। তাহলে ফোটনের যখন ফ্রিকোয়েন্সি বাড়াচ্ছ, ফোটনের এনার্জি তুমি এইচ নিউ সেটাকে বাড়াতে থাকছো ক্রমাগত, তাই না? তাহলে এক সময় এরকম হয়ে যাবে যে ফোটনের এনার্জিটা তুমি এত কমিয়ে ফেললে, এত ছোট করে ফেললে যে ফোটনের এনার্জিটা, ফোটনের এইচ নিউটা পার্টিকেলের রেসপন্স এনার্জি সমান হয়ে গেল। এটা হতে পারে। যদি এমন হয়ে যায় তাহলে মুশকিল হচ্ছে ফোটনটা থেকে একটা পার্টিকেল অ্যান্টিপার্টিকেল পেয়ার প্রোডাকশন হয়ে যেতে পারে, যার থেকে ওরকম আরেকটা পার্টিকেল বেরিয়ে যাবে। একটা পার্টিকেল ছিল, সেটাকে দেখার জন্য তুমি একটা 20 ফোটন পাঠালে, সেটা এত ছোট যে সেই ফোটনের এনার্জিটা ওই পার্টিকেলের রেসপন্স এনার্জি সমান, তখন এই ফোটনটা নিজে আবার ওরকম দুটো পার্টিকেল ক্রিয়েট করে ফেলতে পারে, পার্টিকেল আর অ্যান্টিপার্টিকেল। বুঝতে পারছো? তাহলে তখন কি হবে, তুমি ছিল একটা পার্টিকেল, দেখতে গিয়ে তুমি 3টে পার্টিকেলের নিয়ে তৈরি হয়ে গেল, এরকম একটা কাণ্ড হয়ে যেতে পারে। দিস ইজ হোয়াট হ্যাপেন্স ইজ রিলেটিভিস্টিক কোয়ান্টাম মেকানিক্স। তার মানে কি যে তুমি একটা পার্টিকেলের যদি তার ডি ব্রগলি ওয়েভলেন্থের যে সাইজ, সেই সাইজের মধ্যে পার্টিকেলটাকে কোথায় আছে এটা বলতে চাও, মানে মোটামুটি ওই প্রিসিশনে বলতে চাও, তাহলে ইউ আর কনফাইন্ড টু কোয়ান্টাম মেকানিক্স, নন রিলেটিভিস্টিক। এবার তুমি যদি তার থেকে ভেতরে ঢোকো, কারণ এই পার্টিকেলের ডি ব্রগলি ওয়েভলেন্থ যেটা, সেটা কিন্তু পার্টিকেলের ইন্ট্রিনসিক নয়, ওটার মধ্যে পার্টিকেলের মোমেন্টাম কত সেটার উপর ব্যাপারটা ডিপেন্ড করে। মানে পার্টিকেলের কাইনেটিক এনার্জি যদি বেশি হয়, মোমেন্টাম বেশি হবে, ডি ব্রগলি ওয়েভলেন্থ করসপন্ডিংলি কম হবে, তাই না? এই পিটা তো পার্টিকেলের এক্সক্লুসিভ নয়, মোমেন্টাম ইজ এ ভেরিয়েবল থিং। ঠিক আছে?
ইন্ট্রিনসিক টু দ্য পার্টিকেল নয়। কিন্তু ডিপ ব্রগলি ওয়েভলেন্থের জায়গায় তুমি যদি কম্পাউন্ড ওয়েভলেন্থ বলো which is h/mc, সেখানে এমটা তো হচ্ছে পার্টিকেলের রেস্ট মাস, মানে ওর রেস্ট ফ্রেমে ওর মাস, তাহলে ওটা তো ইন্ট্রিনসিক টু দ্য পার্টিকেল, পার্টিকেলের নিজস্ব একটা প্রপার্টি, তার উপর রিলেটেড এই যে লেন্থ স্কেল, এটা হচ্ছে কম্পাউন্ড ওয়েভলেন্থ। এবং তুমি এটাকে আইডেন্টিফাই করো, এখান থেকে তুমি যদি ওয়েভলেন্থ ল্যামডাটা বার করো দেখবে h/mc টা আসবে তোমার। নিউকে দেখো, তুমি নিউকে যদি ল্যামডা বলে ল্যামডা ফ্যামডা দিয়ে লেখো, নিউকে কি লিখবে? c/λ লিখবে নাকি? হ্যাঁ স্যার। আর এদিকে দেখো mc² আছে, তাহলে একটা c কেটে দাও, তাহলে দেখো এবার ল্যামডাটা কত হচ্ছে, h/mc হবে। তার মানে পার্টিকেলের কম্পাউন্ড ওয়েভলেন্থ মানে কি? পার্টিকেলের কম্পাউন্ড ওয়েভলেন্থ হচ্ছে সেই ওয়েভলেন্থ যেই ওয়েভলেন্থের ফোটনের এনার্জিটা পার্টিকেলের রেসপন্স এনার্জির সমান। এটাই হচ্ছে কম্পাউন্ড ওয়েভলেন্থের মেইন সিগনিফিকেন্স, যে কম্পাউন্ড ওয়েভলেন্থের লেন্থ স্কেলে যদি পার্টিকেলকে ডিটারমিন করতে হয়, তাহলে তোমাকে এমন ফোটন দিয়ে হিট করতে হবে যে ফোটনটা ওরকম আরো 3টে পার্টিকেল বা আরো 2টো পার্টিকেল তৈরি করে দিতে পারে। মুশকিল হয়ে যাচ্ছে, বুঝতে পারছো কি হলো? তাহলে পার্টিকেলের যে কম্পাউন্ড ওয়েভলেন্থ, তার থেকে ছোট লেন্থ স্কেলে পার্টিকেলকে যদি ডিটেক্ট করতে যাও, তাহলে তোমাকে এমন ফোটন দিয়ে হিট করতে হবে যাতে পার্টিকেলের মতো ওরকম আরো 2টো পার্টিকেল তৈরি হয়ে যেতে পারে। তাহলে তো আরো আনসার্টেনটি বেড়ে গেল, তুমি কোন পার্টিকেলটাকে দেখছিলে। এই কমপ্লিকেসিটার জন্যই রিলেটিভিস্টিক কোয়ান্টাম মেকানিক্স ইজ আ বিট ডিফারেন্ট দ্যান নন রিলেটিভিস্টিক কোয়ান্টাম মেকানিক্স। স্ট্রাকচারালি দুটো কিন্তু একই ছিল, যে হ্যামিল্টনিয়ান জানি কোয়ান্টাইজ করে দেবো, মানে হ্যাট বসিয়ে দেবো। কিন্তু ধাম করে হ্যাট বসিয়ে দিলে কেন কাজ হয় না, কেন অসুবিধা হয়, কেন কোয়ান্টাম মেকানিক্সটাকে রিলেটিভিস্টিক কোয়ান্টাম মেকানিক্স করতে গিয়ে রিলেটিভিস্টিক কোয়ান্টাম ফিল্ড থিওরি করতে হয়, তার কারণ হচ্ছে যে তুমি একটা পার্টিকেল নিয়ে শুরু করেছিলে। কোয়ান্টাম ফিল্ড থিওরি বা রিলেটিভিস্টিক কোয়ান্টাম মেকানিক্স যা মনে হচ্ছে তুমি তার ওই কোয়ান্টাম ওয়েভলেন্থের লেন্থ স্কেলে তাকে দেখতে চাইছো, হাইলি এনার্জেটিক ফোটন দিয়ে দেখতে চাইছো। মুশকিল হয়ে যাবে যে তখন এরকম একটা পার্টিকেল ছিল, ওই ফোটনটা থাকার কারণে এরকম হয়তো আরো 2টো পার্টিকেল তৈরি হয়ে গেল, পার্টিকেল অ্যান্টি পার্টিকেল পেয়ার থেকে। তারপর তুমি একটা নিয়ে শুরু করেছিলে, তুমি 3টে পার্টিকেল এসে পৌঁছালে, মানে পার্টিকেলের নাম্বার কনজারভেশনটা গন্ডগোল হয়ে যাচ্ছে, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। তার ফলে এই যে আমরা ধরো শ্রোডিঞ্জার ইকুয়েশন বা ইত্যাদি, যেখানে কি হয়, তোমার একটা পার্টিকেল আছে তার অমুক মাস আছে, তুমি তার একটা শ্রোডিঞ্জার ইকুয়েশন লিখে বললে, একটা পার্টিকেলের একটা শ্রোডিঞ্জার ইকুয়েশন, তার একটা সার্টেন 3টে ডিগ্রিজ অফ ফ্রিডম হ্যানা তেনা, তাই না? কিন্তু মুশকিল হচ্ছে রিলেটিভিস্টিক কোয়ান্টাম মেকানিক্সের গন্ডগোলটা কি হবে, যে ছিল একটা পার্টিকেল, কিন্তু দেখা গেল সেখান থেকে এমন সিচুয়েশন হচ্ছে যেখান থেকে আরো 3টে পার্টিকেল তৈরি হয়ে গেল। তারপরে তুমি কোন পার্টিকেল, এবার কি পার্টিকেল তো একটা, ধরো একটা ইলেকট্রন আছে, এবার তুমি যদি আরো 2টো ইলেকট্রন বা ইলেকট্রন আর পজিট্রন নিয়ে আসো, তাহলে তুমি এই ইলেকট্রন আর ওই ইলেকট্রন এরকম ভাবে ডিফারেন্সিয়েট করা যায় না। ইলেকট্রন তো ইলেকট্রন, আমি তো ইলেকট্রনকে 1 নম্বর ইলেকট্রন 2 নম্বর ইলেকট্রন এরকম ডিস্টিংগুইশ করতে পারি? ইলেকট্রন তো ইনডিস্টিংগুইশেবল পার্টিকেল, তুমি কোনটার ইকুয়েশন লিখেছিলে সেটা তুমি আইডেন্টিফাই করতে পারবে না। তো ইলেকট্রনের গায়ে লাল রঙে দাগ দিয়ে দিলাম, এটা তো করা যায় না, জানো তো নাকি? হ্যাঁ স্যার। তাহলে এই ধরনের কমপ্লিকেসি আসে বলে এই রিলেটিভিস্টিক কোয়ান্টাম মেকানিক্সটা স্ট্রাকচারালি নন রিলেটিভিস্টিক কোয়ান্টাম মেকানিক্স থেকে বেশ কিছুটা আলাদা। এবং সত্যি কথা বলতে কি, কোয়ান্টাম মেকানিক্সের ল্যাঙ্গুয়েজ দিয়ে রিলেটিভিস্টিক থিওরি করা যায়ও না। ওখানে তোমাকে অ্যাকচুয়ালি ঠিকঠাক করতে গেলে কোয়ান্টাম ফিল্ড থিওরি বলে একটা জিনিস করতে হয়, সেখানে কি পার্টিকেলের জায়গায় ফিল্ড চলে আসে। বুঝতে পারলে কি বললাম? পার্টিকেলের জায়গায় ফিল্ড চলে আসে মানে কি, দেখো যে একটা পার্টিকেল মানে 3টে ডিগ্রিজ অফ ফ্রিডম, 2টো পার্টিকেল মানে 6টা ডিগ্রিজ অফ ফ্রিডম, তার জায়গায় এইসব হাটিয়ে দিয়ে তুমি যদি একটা ফিল্ড নিয়ে আসো, তাহলে হচ্ছে ইনফাইনাইট ডিগ্রিজ অফ ফ্রিডম। তার ফলে ওই যে ডিগ্রিজ অফ ফ্রিডমের মিসম্যাচ হয়ে যাচ্ছে, যে একটা পার্টিকেলের জায়গায় 2টো হয়ে যাবে বা 3টে হয়ে যাবে, তাহলে আমার যে সমস্যা হবে, এই সমস্যাটা থেকে আমি বেরিয়ে চলে যেতে পারবো যদি তুমি ফিল্ড থিওরিটিক ল্যাঙ্গুয়েজে চলে যাই। সেটাই হচ্ছে কোয়ান্টাম ফিল্ড থিওরি, বোঝা গেল? হ্যাঁ স্যার। তার মানে কি, মানে ফিল্ড বলতে কি আপনি একটা পার্টিকেলকে আরো ডিলোকালাইজ করে দিচ্ছেন, এরকম একটা ব্যাপার? কাইন্ড অফ, মানে তোমার ডেসক্রিপশনটা সেখানে একটা সিঙ্গেল পার্টিকেলের নাম যে হবেই না। রিলেটিভিস্টিক ডেসক্রিপশন অফ কোয়ান্টাম মেকানিক্স যেই তুমি করবে, এই যে আমরা এই সেমিস্টার যতই ডিরাক ইকুয়েশন করো, হ্যানা করো তেনা করো, ডিরাক ইকুয়েশন কিন্তু পুরো প্রবলেমটাকে সলভ করতে পারে না। যে মেন প্রবলেমটা রিলেটিভিস্টিক কোয়ান্টাম মেকানিক্স ডেভেলপমেন্টে হয়, যে পার্টিকেল মানে কিভাবে এই যে নেগেটিভ স্কোয়ার রুট হ্যানা তেনা এই যে সমস্ত প্রবলেম বা নন লোকালিটি বা ইত্যাদি, তার জন্য দেখা গেল কি যে আমরা সেখান থেকে এগোলে তুমি এই যে ক্লাইন গর্ডন ইকুয়েশন পাচ্ছিলে, এইটা পেলে দেখা যায় এটা দিয়ে করলে তোমার এই নেগেটিভ রুট বা ইত্যাদি এবং আরো আরো কিছু কিছু সমস্যা হবে। সেটার জন্য ডিরাক একটা কায়দা করলো, যে ডিরাক ইকুয়েশন লিখলো, এটা কমপ্লিটলি ডিফারেন্ট ইকুয়েশন, সেটা দিয়ে রিলেটিভিস্টিক পার্টিকেল দেখানো যাবে। ঠিক আছে, সেটা দেখানো গেল, কিন্তু তাতে ওই দেখবে নেগেটিভ এনার্জি প্রবলেমটা মেটে না তাতে।
ঠিক আছে, এটা আমি আজকে তোমাদের কালেকটিভলি বলছি, মানে বেসিক্যালি এটা ওভারঅল জিনিস বলছি আর কি। আমি তো অঙ্ক কষে খুব কিছু দেখাইনি, এই অবধি তো আমরা অঙ্ক কষলাম, তারপরটা তুমি তোমাদের গল্প বলছি, প্রবলেমটা সমস্যাটা বলার চেষ্টা করছি, বুঝতে পারছো? স্যার সেটা বুঝতে পারছি। হ্যাঁ, এবার এই ডিরাক ইকুয়েশন ইভেন যদি করি, যে ধরো ইভেন রিলেটিভিস্টিক কোয়ান্টাম মেকানিক্স তো কি, একটা পার্টিকেল নিয়ে শুরু করছিলাম, একটা পার্টিকেলের জন্য তুমি ডিরাক ইকুয়েশন লিখবে, ডিরাক ইকুয়েশন লিখবে শ্রোডিঞ্জার ইকুয়েশনের মধ্যে একটা পার্টিকেলের জন্য লিখলে। মুশকিল হচ্ছে তাতে তোমার যে সলিউশন আসবে সেখানে দেখা যাবে যে নেগেটিভ এনার্জি স্টেটস রয়ে গেছে, পজিটিভ এনার্জি স্টেটস তো রয়েছে, এনার্জি পজিটিভ ভ্যালুগুলো তো রয়েছে, উপরের দিকে রয়েছে, কিন্তু তলার দিকে অসংখ্য নেগেটিভ এনার্জি স্টেট এক্সিস্ট করে। এবার ডিরাক তার সলিউশন হিসেবে বলেছিল যে কেন এটা এক্সিস্ট করে, এটার কারণ হচ্ছে কি, দেখো আসলে তোমার ওই যে রুট ওভার নেওয়া বা ওই যে মাইনাস এনার্জি নেগেটিভ এনার্জি সিস্টেমটা, সেটা ডিরাক ইকুয়েশনের মধ্যেও সেই সমস্যাটা থেকে যাবে। ডিরাক সেটা একটা সলিউশন হিসেবে বলেছিল যে দেখো যে আসলে তোমার এই নিচটাতে অ্যান্টি পার্টিকেলস রয়েছে প্রচুর, ঠিক আছে, সি অফ অ্যান্টি পার্টিকেলস রয়েছে, এরকম এখানে আমি তোমাদের ডিটেলসে বলছি না, মানে ও একটা ভাবে ওই ব্যাপারটাকে সলভ করেছিল যে দেখো নেগেটিভ যে রুটগুলো আসছে দ্যাট রিপ্রেজেন্ট যে দেয়ার আর অ্যান্টি পার্টিকেলস ইন নেচার, এটা ডিরাক বলেছিল, ঠিক আছে। এবং এটা ডিরাক বলার কিছুদিন বাদে দেখা গেল যে সত্যি এক্সপেরিমেন্টালি অ্যান্টি পার্টিকেল, মানে প্রোটনের অ্যান্টি প্রোটন বা ধরো ইলেকট্রনের পজিট্রন, এরকম সমস্ত জিনিস এক্সপেরিমেন্টালি আবিষ্কার হলো, তখন সবাই ডিরাক থিওরি বাবা দারুণ দারুণ এসব বলতে শুরু করলো। এটা তো তোমরা হিস্টোরিক্যালি জানো তো, হ্যাঁ স্যার শুনেছি। ডিরাক থিওরি থেকে অ্যান্টি পার্টিকেলের প্রেডিকশন ডিরাক এই জায়গা থেকে বলেছিল যে নেগেটিভ এনার্জি সলিউশনগুলো কি রিপ্রেজেন্ট করছে, যে তোমার একটা ভর্তি একদম ধরো, মানে এইটা যদি গ্রাউন্ড স্টেট হয় তার নিচে নেগেটিভ এনার্জি স্টেটস তো থাকবে। ডিরাক ইকুয়েশনের মেন প্রবলেম কি দেখো, যে যদি এনার্জির পজিটিভ অ্যান্ড নেগেটিভ দুরকম সলিউশনই এক্সিস্ট করে, তাহলে মুশকিল হচ্ছে আমাদের কি কোয়ান্টাম মেকানিক্স, যেখানে ফিজিক্সের থিওরি কি বলে যে পার্টিকেলটা লোয়েস্ট এনার্জি স্টেটে চলে যেতে চাইবে, তাই না? কি পার্টিকেল যদি জিরো এনার্জি থেকে নিচে যাওয়ার জায়গা থাকে তাহলে সেই পার্টিকেল লোয়েস্ট এনার্জিতে যেতে চাইবে, সেটা তো ন্যাচারাল কনফিগারেশন, লোয়েস্ট এনার্জি স্টেটে চলে যাবো। এবার তাহলে তোমার যদি নেগেটিভ এনার্জি স্টেট এক্সিস্ট করে তাহলে পার্টিকেলটা ওই নেগেটিভ ওয়েলের মধ্যে ঢুকতে থাকবে, কোথায় গিয়ে দাঁড়াবে, কোথাও দাঁড়াতে পারবে না, গ্রাউন্ড স্টেট ডিফাইন্ড নয়। সেটা সলিউশন হিসেবে ডিরাক কি বলেছিল যে দেখো তোমার এইটা যদি এইটার ওপরটা যদি পজিটিভ এনার্জি সলিউশন হয় আর নিচটা যদি নেগেটিভ এনার্জি সলিউশন হয়, ডিরাক বলেছিল যে নিচটা তোমার কমপ্লিটলি নেগেটিভ এনার্জি স্টেট গুলো আছে কিন্তু সেটা কমপ্লিটলি ফিল্ড আছে অ্যান্টি পার্টিকেলস দিয়ে, তার ফলে এই যে পার্টিকেলগুলো নেগেটিভ এনার্জি স্টেটে ঢুকতে পারছে না, ঢোকার জায়গা পাচ্ছে না, বুঝতে পারলে কি বললাম? কারণ কি স্টেটগুলো ফিল্ড আছে বলে। এটা ডিরাক সলিউশন হিসেবে বলেছিল যে এই প্রবলেমটার কনসেপচুয়াল সলিউশন হচ্ছে যে এই যে পার্টিকেলগুলো উপরে রয়েছে যারা পজিটিভ এনার্জি নিয়ে রয়েছে বা সে ধরো গ্রাউন্ড স্টেট জিরো এনার্জিতেও রয়েছে, তারা নেগেটিভে কেন ঢুকতে পারছে না, কারণ নেগেটিভ এনার্জি স্টেটটা লাল দিয়ে, ইটস আ ফিল্ড, কমপ্লিটলি ফিল্ড স্টেট, অ্যান্টি পার্টিকেল দিয়ে ভর্তি রয়েছে, এটা ডিরাক বলেছিল, ঠিক আছে। এবং তারপরে অ্যান্টি পার্টিকেল আবিষ্কার হতে সবাই খুব বাবা করলো, কিন্তু সেখানে তো কনসেপচুয়াল স্টিল একটা বেসিক প্রবলেম রয়ে গেল যে ডিরাক ইকুয়েশনটা ওয়াজ স্টিল আ সিঙ্গেল পার্টিকেল ইকুয়েশন। তুমি একটা সিঙ্গেল পার্টিকেলের ডেসক্রিপশন শুরু করেছিলে, করে তার সলিউশন বের করে তাতে পজিটিভ আর নেগেটিভ দেখেছো। এবার সেই সলিউশনটাকে এক্সপ্লেন করতে গিয়ে তোমার ইনফাইনাইট নাম্বার অফ নেগেটিভ এনার্জি পার্টিকেলের কথা বলতে হচ্ছে, যেটা তোমার সিস্টেমের মধ্যে আদৌ ছিল না, বুঝতে পারলে? ডিরাক ইকুয়েশনটা ছিল ইজ দ্য সিঙ্গেল পার্টিকেল ইকুয়েশন, তার সলিউশনের মধ্যে যে কনসেপচুয়াল ডিফিকাল্টি সেটাকে এড়াতে গিয়ে অ্যান্টি পার্টিকেলের কথা ডিরাক বললো, কিন্তু মুশকিল হচ্ছে ওকে ইনফাইনাইট নাম্বার অফ অ্যান্টি পার্টিকেল, যেটা সি অফ মানে বেসিক্যালি নেগেটিভ এনার্জি পুরো সিটাকে ভর্তি করে রেখেছে বলতে হলো। তার মানে কি, যে তুমি সিঙ্গেল পার্টিকেল ডেসক্রিপশন দিয়ে শুরু করলে, করে প্রবলেমে পড়াতে তখন তুমি বলে যে মাল্টিপল পার্টিকেল আছে, কারণ সেই মাল্টিপল পার্টিকেলের ইনফরমেশনটা তো অঙ্কের মধ্যে ছিলই না, তো সে সলিউশন এলো কি করে, বুঝতে পারলে? হ্যাঁ স্যার। তাহলে এটা হচ্ছে ডিরাক ইকুয়েশন পড়া সত্ত্বেও অ্যাকচুয়াল প্রবলেমটা মিটলো না, এই কনসেপচুয়াল ডিফিকাল্টিটা থেকেই গেল। সো ইভেন্চুয়ালি পিপল ওয়েন্ট টু কোয়ান্টাম ফিল্ড থিওরি। তা আমরা সেই কোয়ান্টাম ফিল্ড থিওরি তো এই সেমিস্টারে করবো না, পরের সেমিস্টারে যাদের স্পেশালের মধ্যে আছে যারা ইলেকট্রিভে কোয়ান্টাম ফিল্ড থিওরি নেবে তারা ওইসব জিনিস করবে। আপাতত আমরা ডিরাক থিওরি, ডিরাক ইকুয়েশন এইসব মানে কোয়ান্টাম মেকানিক্সের লেভেলেই থাকবো, ঠিক আছে? তা এই ক্লেম একটা পার্টিকেল থেকে অনেক পার্টিকেল কনসেপ্ট এসে মানে কি বলেন? না 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 না, একটা পার্টিকেল থেকে অনেক পার্টিকেল তো আসতে পারে না। ধরো তুমি একটা পার্টিকেলের একটা ইকুয়েশন লিখে তোমার অঙ্ক শুরু করেছো, করে তার যে সলিউশন এলো সেই সলিউশন এক্সপ্লেন করতে গিয়ে তোমাকে আরো পার্টিকেলের এক্সিস্টেন্সের কথা বলতে হচ্ছে। কনসেপচুয়ালি ব্যাপারটা বোঝে, তুমি একটা পার্টিকেল, ঠিক আছে, তোমার ম্যাথমেটিক্স নোজ অ্যাবাউট ওয়ান পার্টিকেল বাট দ্য সলিউশন ইজ টেলিং ইউ যে দেয়ার আর মেনি পার্টিকেলস। এই কথাটা তো কোনো মানে নেই, কনসেপচুয়াল গন্ডগোল আছে তার মনের মধ্যে, তাই না? কারণ অঙ্কটা তো মেনি পার্টিকেলের এক্সিস্টেন্সই জানে না, বুঝতে পারছো?
তাহলে আচ্ছা ম্যাথামেটিক্যালি জিনিসটা কনসিস্টেন্ট হচ্ছে না আসলে। এনিওয়ে, তা আমরা তাহলে ওই ক্লাইন গর্ডন ইকুয়েশনটা তো তোমরা দেখলে আজকে, এই যে এইখানটা, এবং সেটার মানেটা বুঝলে, তাই তো, যে ওই লেন্থ স্কেলের ব্যাপার আর কি। এখানে দেখো ক্লাইন গর্ডন ইকুয়েশনের মধ্যে কম্পটন ওয়েভলেন্থে ঢুকে ওখানে লেন্থ স্কেলের কথা বলছি আর কি। এবার তোমরা যেটা করবে এখান থেকে ওই বিরকেন্ডেলের বইটা রেফার করেও করতে পারো, যে স্ট্যান্ডার্ড যে তোমার শ্রডিঞ্জার ইকুয়েশন থেকে যে মনে আছে একটা তোমার কারেন্ট এবং কি বলে তোমার প্রবাবিলিটি ডেন্সিটির পজিটিভ ডেফিনিট হওয়ার এইরকম একটা গল্প ছিল, এই যে সাই স্টার সাই, এই জিনিসটা পজিটিভ ডেফিনিট হতে হবে, তাই না? হ্যাঁ স্যার। কারণ এটা কি, এটা হচ্ছে ডেন্সিটি, তাই না? তাহলে এই জিনিসটার মনে আছে যে তুমি দেখেছিলে যে এটা আমরা কোয়ান্টাম মেকানিক্সে দেখি যে ডিডিটি অফ দিস থিং, সরি ব্র্যাকেটটা ভুল জায়গা দিলাম, ডিডিটি অফ দিস থিং, বা এখানে বলতে পারো ডিডিটি অফ দিস থিং, এই জিনিসটা জিরো, এই জিনিসটা হচ্ছে জিরো, কারণ এটা কনস্ট্যান্ট, হ্যাঁ স্যার। তাই তো? সেই জিনিসটা তাহলে আমাকে এই ক্লাইন গর্ডন ইকুয়েশন থেকে ফলো করতে হবে। ক্লাইন গর্ডন ইকুয়েশনের চেহারাটা কি হচ্ছে, বক্স প্লাস এম স্কোয়ার সি স্কোয়ার বাই এইচ ক্রস স্কোয়ার, নাকি না এইচ ক্রস বাই এম সি স্কোয়ার, বলে কি লিখেছি ভুলে গেছি, এম স্কোয়ার সি স্কোয়ার এইচ ক্রস স্কোয়ার। হ্যাঁ, তাহলে এই জিনিসটা সাই, এটা হচ্ছে আমার ক্লাইন গর্ডন ইকুয়েশন। কার স্কোয়ার আবার, ও এইচ, হ্যাঁ এইটা। এবার আর করসপন্ডিং আমার শ্রোডিঞ্জার ইকুয়েশন কি ছিল, আইএইচ ক্রস ডেল ডেল টি সাই ইকুয়াল টু মাইনাস এইচ ক্রস স্কোয়ার বাই 2m, তারপর কি গ্র্যাড স্কোয়ার সাই প্লাস ভি অফ এক্স সাই, এরকম ছিল তো নাকি? এখানে আমাদের এটা মাইনাস থাকে, ঠিক তো? থাকো। হ্যাঁ স্যার। আচ্ছা, এবার এখান থেকে এর কমপ্লেক্স কনজুগেট নিয়ে এটার সঙ্গে এদিকে গুণ করে ওদিকে গুণ করে, মনে আছে এটার কমপ্লেক্স কনজুগেট মানে মাইনাস আই এইচ ক্রস, আমি এটা লিখছিলাম, এটা তোমরা জানো, কোয়ান্টাম মেকানিক্সে বিএসসি তেও করেছো, পরে এমএসসি তেও জানি না করেছো কিনা। এইখান থেকে কষে তুমি ডেল ডেল টি অফ সাই স্টার সাই এই জিনিসটা কষতে পারো, এবং সেখান থেকে দেখানো যায় যে জিরো হচ্ছে, তাই না? এই যে ডিসি এক্সপ্রেশন করলে এই জিনিসটা, এই করসপন্ডিং অঙ্কটা যদি তোমরা এখানে করো এই ইকুয়েশনটাতে, মানে এর কমপ্লেক্স কনজুগেট নিলাম অ্যান্ড সো অন অ্যান্ড সো ফর্থ, সেটা যদি করো, করলে তুমি দেখতে পাবে যে সেখানে পজিটিভ ডেফিনিটের ওখানে একটা গড়বড় হয়ে যাচ্ছে। এটা আমি একটুখানি মানে বেসিক্যালি লাফিয়ে এগোতে চাইছি আর কি। আমি এই জিনিসটা জাস্ট পাতি অ্যালজেব্রা বিয়র্কেন্ডেলের বইতে যে কোনো বইতেই করা থাকে, তোমরা নিজেরা জাস্ট করে দেখো, বুঝতে পারলে কি বললাম? হ্যাঁ বলো। হ্যাঁ, মানে এখান থেকে কন্টিনিউটি ইকুয়েশনটা বের করবো, তাই তো? এক্স্যাক্টলি, হ্যাঁ, ওই কন্টিনিউটি ইকুয়েশন, এই যে এই জিনিসটা যে তোমার এই যে ডি রো ডিটাও নাকি ডেল ডি বলে লিখে নাকি এইটা প্লাস এই জিনিসটা, এইখান থেকে তুমি দেখবে রো এর একটা চেহারা পাবে, এইটা সাই স্টার সাই ডি3 এক্স থাকে বা থাকে না, বোধহয় ডি3 এক্স থাকে না, সাই স্টার সাই থাকবে। আর এই জে এর মধ্যে করসপন্ডিং ওই যে সাই দেখবে সাই স্টার গ্র্যাড সাই মাইনাস সাই গ্র্যাড সাই স্টার নাকি ছাতা মাথা এইসব কি সব আসে জানো, এরকম এরকম ধর বাইরে এইচ পেজ কি থাকে আমার মুখস্থ নেই, ঠিক আছে? এটা কোর্সে দেখা যাবে। এই যে স্ট্রাকচারগুলো বার করে দেখবে যে শ্রোডিঞ্জার ইকুয়েশন থেকে যখন এসব করছো তখন তুমি পজিটিভ ডেফিনিট সব জিনিস পাবে। ডিরাক এই তুমি যখন এই ক্লাইন গর্ডন থেকে শুরু করবে তুমি পাবে না, অসুবিধা হবে। বুঝতে পারছো কি বললাম? ওই ওরকম আসবে না, ডেল মিউ জে মিউ ইজ ইকুয়াল টু 0? এই স্ট্রাকচারটা আসবে, কিন্তু এই স্ট্রাকচারটা আনতে গেলে রো এর যে ভ্যালু আসবে এবং জে এর যে ভ্যালু আসবে, তোমার এই রো এর পজিটিভ ডেফিনিট ব্যাপারটা আসবে না। ও, এটা করবে কি করে দেখো, তুমি বক্স রাখলে করতে পারবে না, ওটাকে তোমার আবার সেই ডেল টু ডেল টি টু তে নিয়ে যেতে হবে, কারণ ডিডিটি চাই তো আমার, তাই না? এই ডিডিটি অফ সামথিং আনতে হবে তো, সেটা এই সেইটার অ্যালজেব্রাটা বলছি, এটা একটা পাতি এক্সারসাইজ, এটা তোমরা বিয়র্কেন্ডেলের বইতে রেফার করাও আছে যে কাকে কে দিয়ে গুণ করতে হবে, কাকে কমপ্লেক্স কনজুগেট নিতে হবে, হ্যান ত্যান, ওই স্টেপস গুলো জাস্ট নিজেরা কষে দেখো, ওই বোকা অঙ্কটা আমি করতে চাইছি না, ঠিক আছে? মোট কথা করে দেখবে যে তোমার এনার্জি এই যে তোমার প্রবাবিলিটি ডেনসিটির পজিটিভ ডেফিনিটনেসটা থাকে না, ওর এমন এক্সপ্রেশন আসছে দেখো, যেমন সাই স্টার সাই, এটা সবসময় পজিটিভ হতেই হবে মডিউলাস স্কোয়ার, তাই না? কিন্তু তার যে এই যে এই ক্লাইন গর্ডন থেকে যে সাই এই যে রো এর চেহারা পাবে এইরকম ভাবে ব্যাপারটাকে ফেলতে গেলে, সেখানে দেখবে সেটা পজিটিভ ডেফিনিট আসছে না, সামথিং মাইনাস সামথিং এরকম আসছে, তার ফলে জিনিসটা পজিটিভ ভ্যালু হতে পারে, নেগেটিভ ভ্যালু হতে পারে, হুইচ ইজ নট অ্যালাউড ফর এনার্জি ডেন্সিটি বা সরি প্রবাবিলিটি ডেন্সিটি, ঠিক আছে? এই সমস্যাগুলো রয়েছে আর কি ক্লাইন গর্ডন ইকুয়েশনের।
যে কারণে যেখান থেকে বলা হলো যে না ক্লাইন গঠন দিয়ে ব্যাপারটা তাহলে হবে না। এবার ডিরাক মাঠে নামলো যে আচ্ছা দাঁড়াও আমি তোমাদের ইকুয়েশন বলছি, করে ডিরাক হাত ফাত ঘুরিয়ে কায়দা টায়দা করে একটা ইকুয়েশন লিখলো। বুঝতে পারছো? ঠিক আছে নাকি? হ্যাঁ স্যার ঠিক আছে। তাহলে এখান থেকে এরপরে যেটা হলো সেটা হচ্ছে ডিরাকের কাজ। ডিরাক কি করলো? ডিরাক হচ্ছে একটা কমপ্লিটলি অন্য উপায়, মানে ডিরাক বলে দেখো ওইভাবে ই স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার সি স্কোয়ার ওরম ভাবে করে তো হচ্ছে না, আমাকে একটা অন্য কোনো উপায় হতে হবে, কারণ ওইভাবে করলে তুমি ক্লাইন গঠন ইকুয়েশনেই পৌঁছাবে এবং সেখান থেকে তোমার এই সমস্যাগুলো হবে। কাজে স্যার তাহলে বলছি এমনি যদি নেগেটিভ এনার্জি সলিউশন গুলোকে আমরা বের করার পর বাদ দিয়ে দিই, যে না ওগুলো না, আহা, নেগেটিভ এনার্জি সলিউশন বের করার পর বাদ দিয়ে দেবে কথাটা তো কোনো মানে নেই। তুমি দেখো তোমার অঙ্ক যদি এইচ স্কোয়ার দিয়ে শুরু হয় তাহলে তো তুমি হাতে করে বাদ দিয়ে দিই বললে তো হবে না। তুমি তো এর মধ্যে পজিটিভ আর নেগেটিভকে অ্যালাউ করেছো অঙ্কটার মধ্যে। হ্যাঁ স্যার তুমি যদি দেখো তুমি যদি কিভাবে এইচ, যদি দাঁড়াও দাঁড়াও, তুমি যদি এইচ নিয়ে শুরু করতে, এইচ এর ভ্যালু কত এটা তো আমরা জানি না। আমরা কি জানি? রিলেটিভিটির থেকে আমরা এইটা জানি, এটা জানি, ভালো করে বোঝো। এইটা যেহেতু জানি, এইটার মধ্যে কিন্তু নেগেটিভ এনার্জির কোনো গল্প নেই। তুমি যখন রুট নেবে তখন তুমি বলবে প্লাস ভ্যালুটা ধরবো। ক্লাসিক্যাল মেকানিক্স, ক্লাসিক্যাল রিলেটিভিস্টিক থিওরি, এইটা, এর মধ্যে কোনো কোয়ান্টাম মেকানিক্স নেই। এবার ক্লাসিক্যাল মেকানিক্সের পি স্কোয়ার বাই 2m থেকে যেমন মাথায় হ্যাট বসিয়ে কোয়ান্টাম মেকানিক্সের হ্যামিল্টনিয়ান করা হলো, সেরকমই এই রিলেশনটাতে পি এর মাথায় হ্যাট বসিয়ে কোয়ান্টাম মেকানিক্যাল হ্যামিল্টনিয়ান ফর রিলেটিভিস্টিক পার্টিকেল লেখার চেষ্টা করা হলো। এবার সেটা করতে গিয়ে দেখা গেল ইদার রুট ওভার নিতে হচ্ছে উইচ লিডস টু নন লোকাল থিওরি, আর যদি তুমি রুট ওভার না নাও তাহলে তোমাকে ই স্কোয়ারের জায়গায় ডিরেক্টলি এইচ স্কোয়ার লিখতে হবে। তার মানে তুমি তো অ্যালাউ করছো, চুজ করে নেওয়ার তো কোনো গল্প নেই। তুমি সলিউশন বের করার পর চুজ করবো বললে তো হবে না। আমি যখন এখানে করলাম তখন তুমি হ্যামিল্টনিয়ান চুজ করে নিলে যে আমি পজিটিভটাকে নিয়ে করবো, রুট ওভার সামথিং উইথ আ প্লাস ভ্যালু, এটা নিয়ে করবো। এটা করলে কি হবে? ইট লিডস টু নন লোকালিটি। এবার তুমি বলে আচ্ছা আমি স্কোয়ার নিয়ে করি, তো স্কোয়ার নিয়ে করা মানে ইউ হ্যাভ নট চোজেন, ইউ হ্যাভ চোজেন প্লাস এন্ড মাইনাস বোথ। তাহলে এই যে সলিউশন হবে তার মধ্যে নেগেটিভ পজিটিভ মিশে থাকবে। হ্যাঁ স্যার বুঝতে পারলে? তুমি সলিউশন থেকে কিছু ফেলে দিতে পারবে না, তুমি হ্যামিল্টনিয়ানটা চুজ করতে পারো, কারণ ইন এনি কেস তুমি তো না হ্যামিল্টনিয়ানটা যে এর মাথায় রুট টুপি বসাবো এটা তুমি চুজই করেছো। কোয়ান্টাম মেকানিক্সের হ্যামিল্টনিয়ান কি হবে এটা তো জাস্ট আমরা ক্লাসিক্যাল মেকানিক্স দেখে ভগবানের নাম করতে করতে লিখে দিই, লিখে দিয়ে দেখি যে আচ্ছা কাজ করছে কিনা। তারপরে এক্সপেরিমেন্টালি দেখি যে হ্যাঁ হাইড্রোজেন অ্যাটমের জন্য কাজ করছে, হার্মোনিক অসিলেটরে কাজ করছে, কাজেই তাহলে ইন জেনারেল ধরতে পারি যে এই মেথডটা কাজ করবে, তাই না? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি, মানে ওই যে ওয়েভ ফাংশনটা আছে ওটা ইনকমপ্লিট হয়ে যাবে আর কি, মানে হ্যাঁ, সব মানে ওর মধ্যে পজিটিভ নেগেটিভ সমস্ত দুরকম স্ট্রাকচার ঢুকে যাবে, এই প্রবলেমটা হবে। এবং সেটাকে তুমি ওখান থেকে তুমি আলাদা করে ওটা ফেলে দেবো এরকম বললে তো হবে না, ফেলার তোমার হাতে অপশনও থাকবে না। হ্যাঁ স্যার ওটা বুঝতে পেরেছি। ভ্যালু দেবে যে তার মধ্যে পজিটিভ নেগেটিভ দুটোই বসে রয়েছে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে ব্যাপার। তাহলে ডিরাকের কায়দাটাতে আমরা এবার ঢুকবো, তোমরা দুজনে দাঁড়াও। বাবা, আমরা ডিরাক ইকুয়েশনটা অবধি আজকে লিখে ফেলে আমরা ছেড়ে দেবো। এবার ডিরাকের সব প্রবলেম দেখে, আচ্ছা তোমরা কিন্তু অবশ্যই এই জিনিসটার অঙ্কটা করে দেখো, না কারণ এটা আমি করলাম না, কিন্তু অঙ্কটা কিন্তু আনইম্পর্টেন্ট নয়। ওটা মানে করতে গিয়ে তোমরা দেখবে কিছু কিছু বোধোদয় হবে আর কি ওখান থেকে। এবার ডিরাক যে কায়দাটা বললো, ডিরাক বললো যে ঠিক আছে আমি এই যে এনার্জি যে ডিসপারশন রিলেশন এইটার দিক থেকে শুরু করব না। ডিরাকের মেথডটা, ডিরাকের বুদ্ধিটা হলো কি, ডিরাক বললো যে আমি এই যে ডিসপারশন রিলেশনটা থেকে শুরু করাতে প্রবলেমটা হচ্ছে, আমি এখান থেকে শুরু করব না, আমি একটা কমপ্লিটলি অন্য ইকুয়েশন এমন লিখবো যেটা এটার সাথে কনসিস্টেন্ট হয়। বুঝলে কি বললাম? ডিরাক বললো যে আমি নিজে নিজে একটা এমন হ্যামিল্টনিয়ান লিখবো, এটা কিছু একটা নিজে নিজে বানিয়ে লিখবো, এমন লিখবো সো দ্যাট ইট ইজ কনসিস্টেন্ট উইথ দিস স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার সি স্কোয়ার এটসেট্রা, কিন্তু এইটা থেকে দেখে লিখবো এরকম করবো না, কারণ ওটা লিখতে গেলে এই সমস্যাগুলো হচ্ছে। বুঝতে পারলে? যাকে বলে বাংলা কথা ধরি মাছ না ছুঁই পানি, এরকম একটা জিনিস করতে চাইছে ডিরাক। এবার ইকুয়েশনটা কিরকম হবে? এইচ এর চেহারাটাকে আইএইচ ক্রস ডেল ডেল টি, এটা তো ওকে লিখতেই হবে, কারণ এইচ এর তো এটা জেনারেল চেহারা। এবার ডান দিকে কি লিখবো সেটা ডিরাক বললে এটা আমি বানিয়ে লিখবো, আমি পি স্কোয়ার সি স্কোয়ার ওইসব লিখবো না। ঠিক আছে? স্যার আমি একটা বইয়ে পড়েছিলাম যে ওই মানে হ্যাঁ বলো।
ওই যে সেকেন্ড অর্ডার অফ পজিশন আর ফার্স্ট অর্ডার অফ টাইম শ্রোডিঞ্জার ইকুয়েশন এর একটা প্রবলেম ছিল, সেইটা রিজলভ করতে গিয়ে নাকি? হ্যাঁ তাই তো। এবার দেখো শ্রোডিঞ্জার ইকুয়েশনের, আচ্ছা তুমি এটা ভাবো, এটা আমি বলিনি। শ্রোডিঞ্জার ইকুয়েশনের যে চেহারাটা ছিল, এই যে এইটা, এই যে চেহারাটা, এটা তো শ্রোডিঞ্জার ইকুয়েশন। এই শ্রোডিঞ্জার ইকুয়েশনের মধ্যে দেখো এটা কেন রিলেটিভিস্টিক জিনিসকে ডেসক্রাইব করতে পারে না, সেটা কারণ হচ্ছে রিলেটিভিটিতে আমরা কি দেখেছি, যে তোমার পজিশনটাকে আর সিটি মানে টাইমটাকে দুটোকেই তুমি মোটামুটি কাইন্ড অফ বলতে পারো একই জায়গায় নিয়ে এসে দেখছো, যে তুমি এটাকেও টাইমটাকেও তুমি একটা সর্ট অফ লেন্থের মতো করে রিপ্রেজেন্ট করছো, আর পজিশন তো তোমার যেমন আছে আছে করে সবকটা জিনিস কি তুমি একটা এক্স মিউ আর এক্স আই করে সবকটাকে একসাথে কালেকটিভলি এক্স মিউ বলে বলছো, হুইচ ইজ সামথিং অফ দ্য ডাইমেনশন অফ লেন্থ। এবং যে কোনো রিলেটিভিটি তুমি যদি ইকুয়েশন দেখো, সেখানে দেখবে যে পজিশনের যা পাওয়ার টাইমেরও সেই একই পাওয়ারে রয়েছে। পাওয়ার মানে শক্তির কথা বলছি না, টু দি পাওয়ার কত সেই কথা বলছি। মানে রিলেটিভিটির যে কোনো ইকুয়েশনে তুমি দেখবে যে তোমার যদি টাইমের সেকেন্ড ডেরিভেটিভ থাকে, তাহলে পজিশনেরও সেকেন্ড ডেরিভেটিভ আছে, যেমন ধরো ওয়েভ ইকুয়েশনে থাকে, তাই না? ওয়েভ ইকুয়েশন তো এটা কি গো? স্যার হ্যাঁ হ্যাঁ। ও এরকম, তার মানে কি যে যেখানে দেখো টাইমে যদি ওয়ান ইনভার্স স্কোয়ার হয়, তাহলে পজিশনও ইনভার্স স্কোয়ার, এই ধরনের। কিন্তু এই শ্রোডিঞ্জার ইকুয়েশনের গল্পটা কি, শ্রোডিঞ্জার ইকুয়েশনের চেহারাটার মধ্যে দেখো টাইমের সেকেন্ড ডেরিভেটিভ আর সরি টাইমের ফার্স্ট ডেরিভেটিভ, পজিশনের সেকেন্ড ডেরিভেটিভ। তার মানে এখানে ন্যাচারালি এটা রিলেটিভিস্টিক স্ট্রাকচারের মধ্যে তুমি কিছুতেই এটাকে নিতে পারবে না। মানে তুমি ধরো বলে ডেল ডেল এক্স মিউ এসব করে লিখবো, সেটা তুমি কিছুতেই করতে পারবে না। তার মানে দিস ইজ নন রিলেটিভিস্টিক, এটাকে রিলেটিভিস্টিক ডেসক্রিপশন অফ শ্রোডিঞ্জার ইকুয়েশন চলবে না কিছুতেই, কারণ ওটা ফান্ডামেন্টালি ইকুয়েশনের স্ট্রাকচারটা অন্য ধরনের, যার মধ্যে পজিশন আর টাইমের ডেরিভেটিভের পাওয়ারটা আলাদা। পাওয়ারই তো বলে বোধহয় এটাকে, নাকি? থাকো ওই তো স্যার, হ্যাঁ পাওয়ার ঠিক। ঠিক আছে, সেই স্টেপটা ঠিকই পড়েছিল। মানে এটা থেকে বোঝা যাচ্ছে যে শ্রোডিঞ্জার ইকুয়েশন ক্যান নট বি টেকেন, মানে শ্রোডিঞ্জার ইকুয়েশনের মধ্যে টাইম আর স্পেস কোঅর্ডিনেট গুলোর স্ট্যাটাসটা সমান সমান না। ঠিক আছে, এবার এইটা একটু একটা বলতে পারো একটু মানে এটা ঠিকই আছে কথাটা, কিন্তু এবার দেখো রিলেটিভিটি যখন আমরা বলি, সেখানে এই কথাটা বহু জায়গাতেই বলা হয় যে রিলেটিভিটিতে টাইম আর স্পেস একটু সমান সমান বা ইত্যাদি। এই কথাগুলো না একটু মানে কথাগুলো বোকা বোকা। টাইম আর স্পেস অ্যাকচুয়ালি রিলেটিভিটিতেও সমান সমান নয়, কারণ দেখো স্পেশাল রিলেটিভিটিতেও তো কি পজিশনে তুমি সামনের দিকে যেতে পারো, ব্যাকওয়ার্ড আসতে পারো, টাইমে তুমি ব্যাকওয়ার্ড যেতে পারো না। তার মানে অ্যাকচুয়াল সেন্সে কিন্তু টাইমের সঙ্গে স্পেসের সমান সমান ব্যাপারটা পুরোপুরি সত্যি নয় আর কি, তাই না? কি বুঝতে পারলে? হ্যাঁ স্যার। ইনফ্যাক্ট তুমি যারা তোমাদের মধ্যে কোয়ান্টাম ফিল্ড থিওরি করবে, তারা ইভেন্চুয়ালি দেখতে পাবে যে ওই যে প্রপার টাইম কোঅর্ডিনেট টাইম মনে আছে, পার্টিকেলের রেস্ট ফ্রেমের টাইম হচ্ছে প্রপার টাইম। ওই প্রপার টাইমে পার্টিকেলকে ফরওয়ার্ডে যেতে হয়, কোঅর্ডিনেট টাইমে পার্টিকেল দরকার হলে ব্যাকওয়ার্ডেও আসতে পারে। এটাই হচ্ছে কোয়ান্টাম ফিল্ড থিওরির মধ্যে রয়েছে, যেটা ফেনম্যানের থিওরি থেকে দেখানো যায় আর কি। ঠিক আছে, এনিওয়ে সে ছেড়ে দাও। কিন্তু মানে হচ্ছে এই যে টাইমে সবসময় ফরওয়ার্ড মুভ করতে হবে সবাইকে, এই যে কথাটা, এটা অ্যাকচুয়ালি পার্টিকেলের নিজের রেস্ট ফ্রেমের ঘড়িতে ট্রু। তার মানে পার্টিকেল নিজের প্রপার টাইমে ফরওয়ার্ড মুভিং হবে। তাকে তুমি অন্য কোঅর্ডিনেট ফ্রেম থেকে যখন দেখবে, অর্থাৎ কোঅর্ডিনেট টাইমের রেসপেক্টে যখন দেখবে, তখন দেখতে পেতে পারো ক্ষেত্র বিশেষে যে পার্টিকেলটা কোঅর্ডিনেট টাইমে ব্যাকওয়ার্ড মুভ করছে, এরকমও হতে পারে। ঠিক আছে, যাই হোক সেসব ইনফ্যাক্ট তার সঙ্গে অ্যান্টি পার্টিকেলের সম্পর্ক আছে ইত্যাদি ইত্যাদি, কিন্তু সেসব অনেক ফ্যান্সি কথাবার্তা, সেসব আমাদের আপাতত ওইসব নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। ঠিক আছে, কাজে ওই তুমি যেটা বলছিলে এটা ঠিকই পড়েছো, মানে ওটার মধ্যে কোনো গন্ডগোল নেই। মানে টাইম আর স্পেসের এইখানে নাম্বার অফ ডেরিভেটিভ সমান নয়, কাজে সেটা একটা ওয়ান অফ দ্য ইন্ডিকেশন যেটা কাজ করবে রিলেটিভিস্টিক থিওরিতে। আচ্ছা, তাহলে এই অবধি হলো। ডিরাক কি করবে তাহলে সেটা দেখো, যে ডিরাক বললো দেখে হ্যামিল্টনিয়ানের বাদিকটাতে হ্যামিল্টনিয়ানের রিপ্রেজেন্টেশন আইএইচ প্লাস ডেল এটা থাকবে। এবার বাকি যেটুকু আমি লিখবো তার মধ্যে একটা কাইনেটিক এনার্জি রিপ্রেজেন্ট করছে এরকম একটা জিনিস থাকবে, মানে যার মধ্যে মোমেন্টাম অফ দ্য পার্টিকেল ইত্যাদি থাকবে। আরেকটা অংশ থাকবে যেটার মধ্যে পার্টিকেলের রেস্ট মাসকে রিপ্রেজেন্ট করবে, মানে সামথিং হুইচ উইল রিপ্রেজেন্ট দ্য রেস্ট মাস অফ দ্য পার্টিকেল। কারণ রেস্ট মাস এনার্জি অফ দ্য পার্টিকেল থাকবে। পোটেনশিয়াল কেন থাকবে না? কারণ আমি প্রথম কথা ডিরাকে আপাতত ফ্রি পার্টিকেলের কথা বলছি, ফ্রি রিলেটিভিস্টিক পার্টিকেল। তারপরে দেখা যাবে যে ইন্টারঅ্যাক্টিভ পার্টিকেল কি করে সে পরের কথা। ফ্রি রিলেটিভিস্টিক পার্টিকেলে দেখো একটা কাইনেটিক এনার্জি পার্ট থাকবে আর রেস্ট মাস এনার্জি থাকবে। এটা কিন্তু দেখো এখানেও আছে, দেখো দিস ইজ ইয়োর কাইনেটিক এনার্জি পার্ট আর এটা হচ্ছে রেস্ট মাসের পার্ট, তাই না? হ্যাঁ স্যার। তাহলে ডিরাক বললো আমি ওরকম দুটো টুকরোকে লিখবো, সেটা কি লিখবো? সেটা ডিরাক বললো
যে দেখো আমি যেহেতু এখানে টাইমে সিঙ্গেল ডেরিভেটিভ আছে আর মোমেন্টাম আমি জানি ডেল ডেল এক্স মার্কা জিনিস, তাহলে মোমেন্টামেও আমাকে টু দি পাওয়ার 2 বা এরকম কিছু লিখতে হবে না, পি এ স্কোয়ার লিখে তার স্কোয়ার রুট নেওয়া হবে ওসব না করে আমি সামথিং প্রপোর্শনাল টু পি এরকম কিছু একটা লিখবো। অর্থাৎ আমি বলতে পারো যে আমি আইএইচ ক্রস ডেল ডেল এক্স মার্কা কিছু একটা লিখবো, তার সঙ্গে অন্য ফ্যাক্টর থাকবে যাতে আমার মানে বেসিক্যালি ডাইমেনশন মেলে বা ইত্যাদি, কিন্তু মোমেন্টামের কি হবে, মোমেন্টামে লিনিয়ার হবে জিনিসটা, আর রেস্ট মাসেও লিনিয়ার হবে। রেস্ট মাসটা হচ্ছে এমসি স্কোয়ার, কিন্তু তার সাথে অন্য ফ্যাক্টরটা একটা থাকবে, মানে মোট কথা এরকম একটা কিছু এমসি স্কোয়ার মার্কা ফ্যাক্টর থাকবে আর একটা পি মার্কা ফ্যাক্টর থাকবে। এবার দেখো যে অলরেডি ও জানে যে এইটা হচ্ছে দেখো এনার্জি, এইটা হচ্ছে এনার্জি, এই যে আইএইচ ক্রস ডেল ডেল টি ইত্যাদি এটা এনার্জি, তাহলে এখানে মোমেন্টাম দিয়ে তোমাকে একটা এনার্জি মার্কা জিনিস তো লিখতে হবে, তাই না? হ্যাঁ স্যার। তাহলে মোমেন্টাম দিয়ে এনার্জি মার্কা জিনিস ও জানে যে পি ইন্টু সি এই জিনিসটা এনার্জি, যেমন ধরো পি পি মোমেন্টামের একটা ফোটন, তার এনার্জি হচ্ছে পিসি, কারণ পিসিটা ই সেই জন্যই তো ই বাই সিটা পি, তাই না? ফোটনের জন্য মনে আছে কি হয়, ফোটনের যে এনার্জি, এনার্জিটা হচ্ছে ই বাই সি, সেটা হচ্ছে তোমার কি বলবো পি জিরো ইত্যাদি, মানে এনিওয়ে মানে ওটা ফোটনের জন্য তোমরা বলে কেসটা জানো যে ফোটনের যে অ্যাকচুয়াল মোমেন্টাম সেটা ওই তোমার ই বাই সি এর মতো হয় আর, ঠিক আছে? তাহলে এই এই জিনিসটাকে ডিরাকগুলো ঠিক আছে, ট্রাই করে দেখি যে আমি জাস্ট পিসি লিখলে কি হয়। পিসি লিখলে কি হবে, আইএইচ ক্রস ডেল ডেল এক্স, আর এখানে একটা সি থাকবে, তাই তো? সি থাকবে, এরকম একটা জিনিস হবে। এরে কেউ সন্ধ্যা দিচ্ছে নাকি? এটা থাকবে আর একটা সি মার্কা জিনিস, আমি জাস্ট ওয়াইল্ডলি লিখছি আর, আর এদিকে এমসি স্কোয়ার থাকবে, আর এদিকে আইএইচ ক্রস ডেল ডেল টি থাকবে। ভালো আবদার, ডিরাক বলছে বেসিক্যালি আমার আবদার যে এরকম একটা জিনিস থাকবে, আমার এরকম থাকতে হবে। আচ্ছা, এবার দেখা গেল যে তুমি যাই করো না কেন এইরকম একটা জিনিস পেতে গেলে এবার তার সঙ্গে তোমার প্রপোর্শনালিটি অন্য অন্য কনস্ট্যান্ট কিছু না কিছুটা থাকবে তো। আমি তো জাস্ট লিখছি জিনিসগুলো যদি প্রপোর্শনাল হয়, দিস ইজ সামথিং প্রপোর্শনাল টু পিসি, সামথিং প্রপোর্শনাল টু এমসি স্কোয়ার, এরকম এরকম জিনিস থাকবে। সেই প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট গুলোকে এইদিকে একটা ধরো আলফা লিখলো, এদিকে একটা বিটা লিখলো, ঠিক আছে? আর পুরো জিনিসটাকে বললো যে ঠিক আছে এই পুরো ব্যাপারটা ওয়েভ ফাংশনের উপর কাজ করবে। আমি জাস্ট স্ট্রাকচারালি বলছি আর কি, যে ডিরাক মেবি এভাবে ভেবেছিল, ডিরাক তোর আমায় বলেনিও কিভাবে ভেবেছিল, জাস্ট লজিক্যালি হয়তো এভাবে ভেবেছিল, ঠিক আছে? বোঝা গেল? ডিরাকগুলো আমি এরকম স্ট্রাকচারের একটা ইকুয়েশন দাঁড় করাতে চাই, সামথিং প্রপোর্শনাল টু পি, কিন্তু সেটাকে ডাইমেনশনালি আমাকে যেহেতু এনার্জিতে আনতে হবে, তাহলে পিসি, এবার তার সাথে একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট আলফা, আর সিমিলারলি রেস্ট মাস এনার্জি হচ্ছে এমসি স্কোয়ার, তাহলে সাম বিটা এমসি স্কোয়ার। এই পুরো জিনিসটা সাইয়ের ওপর কাজ করবে, আর বাদিকে আইএস ক্রস ডেল ডেল টি অফ সাই কাজ করবে, ঠিক আছে? এরকম একটা জিনিস ও করতে চাইবে, ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, কিন্তু এইরকম একটা যদি ইকুয়েশন দাঁড় করায়, এরকম একটা যদি ইকুয়েশন দাঁড় করায়, তার মধ্যে একটা অসুবিধা রয়েছে কি দেখো, যে অসুবিধা রয়েছে মানে এটাকে ইমিডিয়েটলি যেটা অঙ্ক বসে দেখানো যাবে যে এরকম একটা ইকুয়েশন দিলে তোমার জিনিসটা রোটেশনাল ইনভেরিয়েন্স ইত্যাদি এই জিনিসগুলো স্যাটিসফাই করবে না। কি বলছি দেখো, যে তুমি যখন ধরো আমার যে ইকুয়েশন হবে সেটা তো এমন হতে হবে যে ধরো তোমার এক্স ওয়াই জেড কোঅর্ডিনেট সিস্টেম, তুমি যদি এক্সটাকে ওয়াই এর দিকে ঘুরিয়ে দাও, ওয়াই টাকে জেড এর দিকে ঘুরিয়ে দাও ইত্যাদি করো, তাহলে সিস্টেমটার তো কিছু এসে যাওয়ার কথা না, আন্ডার রোটেশন তো একই থাকার কথা, তাই না? ধরো তুমি পূর্ব দিকে মুখ করে অঙ্ক করতে বসেছো আর ঘুরে পশ্চিম দিকে মুখ করে বসলে, তাতে কি অঙ্কটা বদলে যাবে? না স্যার। তাহলে এই রোটেশনাল ইনভেরিয়েন্সটা বজায় রাখতে পারবে না যদি তুমি আলফা বিটা এগুলোকে পাতির নাম্বার হিসেবে ভাবো, ঠিক আছে? মানে দেখো রিলেটিভিটির জিনিস করতে চাইছি, রিলেটিভিস্টিক কোয়ান্টাম মেকানিক্সের ইকুয়েশন, তাকে তো লরেঞ্জ ইনভেরিয়েন্ট হতে হবে, মানে আন্ডার লরেঞ্জ ট্রান্সফরমেশন যাতে চেঞ্জ না করে। এবার লরেঞ্জের সাবগ্রুপ হচ্ছে রোটেশন, অলরেডি আমরা এটা নিয়ে অনেক আলোচনা করেছি। তাহলে রোটেশনেই যদি ইনভেরিয়েন্স না থাকে, তাহলে লরেঞ্জ ট্রান্সফরমেশনে কিসের ঘোড়া টিমের ইনভেরিয়েন্স থাকবে, তাই না? আমার তো এমন ইকুয়েশন হতে হবে যে ইকুয়েশনটা স্ট্রাকচারালি যাতে একই রকম থাকে, মানে ধরো একটা লরেঞ্জ ফ্রেম, কোনো একটা ইনার্সিয়াল ফ্রেম S1, সেখান থেকে ইকুয়েশনটা যেমন দেখতে হবে, তুমি যদি একটা S2 ফ্রেম থেকে দেখো পুরো জিনিসটা একই হবে, সব জিনিস শুধু প্রাইম হয়ে যাবে, এটা তো আমি আশা করি নাকি? হ্যাঁ স্যার।
কিন্তু সেইটা তার মানে কি যে এই যে প্রাইম হয়ে যাবে পুরো ইকুয়েশনের স্ট্রাকচারালি একই রকম, জাস্ট সব কোয়ান্টিটি গুলো ওর ট্রান্সফর্ম কোয়ান্টিটিতে চেঞ্জ হয়ে গেছে। তা একে বলে ইকুয়েশনের ফর্ম ইনভেরিয়েন্স, মানে ইকুয়েশনের চেহারাটা বদলাচ্ছে না। আন্ডার লরেন্স ট্রান্সফরমেশন ইকুয়েশনের চেহারা বদলাবে না, এটা আমরা আশা করবো যে রিলেটিভিস্টিক থিওরিতে, যেমন কি ম্যাক্সওয়েল ইকুয়েশন তুমি যদি S1 ফ্রেম থেকে লেখো যেমন দেখতে, তুমি S2 ফ্রেম থেকে লিখলো সেই একই রকম দেখতে, শুধু ই গুলো ই প্রাইম, বি গুলো বি প্রাইম, এইসব হয়ে যাবে, তাই না? কি বোঝা গেল না? বোঝা গেল না? ম্যাক্সওয়েল ইকুয়েশন হ্যাঁ স্যার, মানে ওই জাস্ট প্রাইম কোয়ান্টিটি শিফট হয়ে যাবে, কিন্তু ইকুয়েশনের স্ট্রাকচারটা একই থাকবে। সেটা আমরা রিলেটিভিস্টিক কোয়ান্টাম মেকানিক্সে যদি ডিরাক ইকুয়েশন ভাবি বা ডিরাকের যে ইকুয়েশন হবে সেটা তো সেই ফর্ম ইনভেরিয়েন্সটা থাকতে হবে। মুশকিল হচ্ছে যে এইটা রিলেটিভিটি মানে লরেন্স ট্রান্সফরমেশন আন্ডারে তো ছেড়েই দাও, এই যে স্ট্রাকচার এটা নিয়ে অঙ্ক কষে দেখানো যায় যে তুমি যদি এই যে আলফা বিটা এগুলো জাস্ট প্রপোর্শনালি কনস্ট্যান্ট নাম্বারস ভাবো, তাহলে এটা জাস্ট রোটেশনের আন্ডারেও ইনভেরিয়েন্সটা থাকবে না। এবং কেন থাকবে না সেটা দেখতে পাবে। দেখো যে এই পি গুলো হচ্ছে ভেক্টর, তাই না? পি গুলো ভেক্টর তো, হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। মানে দেখো এখানে ডেল ডেল এক্স লিখেছি, যেমন ডেল ডেল ওয়াই ডেল ডেল জেড আছে, তার মানে সামসন অফ পিসি, যেখানে পি গুলো হচ্ছে পি এক্স পি ওয়াই পি জেড। আন্ডার রোটেশন সেগুলো নিজেদের মধ্যে সাফল করে যাবে, কিন্তু দেখো এই এমসি স্কোয়ারটার কিছুই হবে না, এইটার তাহলে কিছুই হবে না। আলফাটাও ভেক্টর হতে হবে। তাহলে তো গন্ডগোল হয়ে যাচ্ছে, তাহলে এভাবে কাজ করবে না। তার মানে কি যে এই যে আলফা বিটা এগুলোর কিছু আসতে যাচ্ছে না রোটেশনে, যদি এগুলো যা সংখ্যা হিসাবে বসে থাকে, তাহলে এরকম সংখ্যা আলফা বিটা দিয়ে কাজ হবে না। ডিরাক বললো ঠিক আছে আমি একটা কাজ করি, এবার ডিরাক একটা হেভি ড্রামাটিক জিনিস করলো। ডিরাক বললো দেখো নাম্বার দিয়ে হবে না, আমি বুঝতে পারছি, তাহলে আমাদেরকে ড্রাস্টিক মেজার নিতে হবে। আমি কি করবো? ও বললো যে আমি এমন ইকুয়েশন ভাবি যেখানে আলফা বিটা গুলো ম্যাট্রিক্স, প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট গুলো নাম্বার না হয় ম্যাট্রিক্স ভ্যালু। তারা সবাই বললো যে সবাই হাহা করে উঠলো ম্যাট্রিক্স কি করে, কি কিসের ম্যাট্রিক্স? তখন ডিরাক বললো যে এসো এগুলো স্কেলার না, এগুলো ম্যাট্রিক্স। তাহলে কি হবে দেখো, যে যখন রোটেশনের আন্ডারে এইটা এই পিটা যখন চেঞ্জ করবে, করসপন্ডিং ম্যাট্রিক্সের হয়তো করসপন্ডিং কিছুটা চেঞ্জ হয়ে ওটাকে কম্পেনসেট করবে, ঠিক আছে? বোঝা গেল? স্যার হ্যাঁ স্যার ওটা মানে আলফা আলফা বিটা এটা তো মানে স্কেলার হলো না, তাহলে কি ভেক্টরও হবে না এটা? না না না, দেখো আলফা বিটা গুলো কি পি, এখানে দেখো তুমি যদি পি এর সঙ্গে আলফাকে একটা ভেক্টর বলো, ওটা প্রথম কথা হচ্ছে ভেক্টর ফর্মও হতে হবে এমন। দেখো এখানে যেমন সে ধরো পি, এটা হতে হবে এমন যে ধরো পি ভেক্টরের সঙ্গে আলফা ভেক্টর এরকম ডট, এরকম যদি স্ট্রাকচার হয় তাহলে রোটেশনাল ইনভেরিয়েন্স থাকতে পারে, কারণ ডট প্রোডাক্ট ইট ইজ আ স্কেলার। হ্যাঁ পি স্যার আলাদা করে থাকলে তো রোটেশনাল ইনভেরিয়েন্স কি করে হবে? ওটা এই ফ্যাক্টরটা ভেক্টরের মধ্যে, এটা স্কেলারের মধ্যে, পি ইনটু সি করলে তো আর ভেক্টর হয় না। হ্যাঁ স্যার। পি তো জাস্ট ডাইমেনশনালি ওটাকে এনার্জিতে আনার জন্য, এর মধ্যে মানে ভেক্টর পি বসে রয়েছে, তাহলে একটা আলফা ভেক্টর আনতে হবে। কিন্তু আলফা ভেক্টর মানে তুমি যদি সেটাকে জাস্ট ভেক্টর মানে নাম্বার হিসাবে ভাবো, তাহলেও কাজ করবে না, আচ্ছা বুঝলাম। ঠিক আছে? তার ফলে ও বললো যে একটা হচ্ছে আলফা মানে তার মানে কি, যে পি এ যেমন পি এক্স পি ওয়াই পি জেড থাকবে, সেরকম আলফাতে আলফা এক্স আলফা ওয়াই আলফা জেড থাকবে, যেগুলো পি এর সঙ্গে ভেক্টোরিয়ালি কাপল করবে। প্লাস এই যে সাইটা, এই সাইটাও একটা ম্যাট্রিক্স হবে, সে 4x1, এবং এই আলফাগুলো সেরকম 4x1 ম্যাট্রিক্স হবে। এই ব্যাপারটা ও রিল্যাক্স করতে বললো, যে এই রিল্যাক্সেশনটা দাও আমাকে, বুঝতে পারলে? মানে এই জিনিসটা করলে ও বললো যে আমি এই জেনারেলাইজেশনটা করে দেখি, যে এটা করে আমি কোনোভাবে দেখো যে যদি তুমি বলো যে আসে না আমার জাস্ট পি ডট আলফা করলেই হয়ে যাচ্ছে, এটুকু করলেই হয়ে যাচ্ছে, আলফাকে ম্যাট্রিক্স করার দরকার নেই, ওয়েভ ফাংশনটাকে সাই রেখে দিই, এরকম করে দেখা যাচ্ছে হবে না কাজটা। কারণ কি, যে এরকম ভাবে যদি কিছু একটা ইকুয়েশন তুমি লেখো, তোমাকে তো আলটিমেটলি এই জিনিসটার সাথে কনসিস্টেন্সি দেখাতে হবে, এইটার সাথে, সেটা তুমি দেখাতে পারবে না যদি তুমি ওইগুলোকে জাস্ট সংখ্যা ভাবো। মানে সাইটাকে যদি তুমি একটা সিঙ্গেল স্কেলার ভাবো, বা আলফাটাকে যদি জাস্ট একটা ভেক্টর উইথ সামথিং লাইক আলফা এক্স আই ক্যাপ আলফা ওয়াই জে ক্যাপ এরকম জাস্ট ভাবো, যেখানে আলফা এক্স আলফা এগুলো সংখ্যা, এটা ভাবলে ব্যাপারটা কাজ করবে না কিছুতেই। ডিরাক বললো আমাকে এর থেকে একটু বেশি ফ্রিডম দাও, আমাকে এই আলফা বিটা এগুলোকে ম্যাট্রিক্স করতে দাও, ঠিক আছে? তার মানে কি, যে আলফার মধ্যে আলফা এক্স আলফা ওয়াই আলফা জেড আছে, আলফা এক্স আই ক্যাপ আলফা ওয়াই জে ক্যাপ আলফা জেড কে ক্যাপ আছে, এরা আছে, দিস ইজ ফাইন।
But this alpha is not a number, alpha x is not a number, it is a matrix. ওইটা ওই স্পিনরের মতো যেটা দেখে এসেছিলাম হ্যাঁ আমরা। হ্যাঁ, তার মানে এরকম ডিরাক বললে যে আমাকে এই ফ্রিডমটা দাও, আমাকে 4x4 আলফা এক্স আলফা ওয়াই আলফা জেড গুলোকে আমাকে নাম্বার না বলে, ইট ইজ আ ভেক্টর, আলফা ইজ এ ভেক্টর, বাট ইট হ্যাজ কম্পোনেন্টস হুইচ আর ম্যাট্রিক্স ভ্যালু 4x4। ও আচ্ছা 4, হ্যাঁ বুঝতে পেরেছি। ও আপাতত 4x4 কেন বললো? কারণ তোমার ওখানে সরি এক সেকেন্ড, 4x4টা ডিরাক বললো না, ডিরাক বলে সাম সর্ট অফ ম্যাট্রিক্স, সাম n × n হবে। 4x4 এখনো বলেনি, 4x4টা পরে হয়ে যাবে। ও বললো সাম সর্ট অফ n × n ম্যাট্রিক্স হবে আলফা গুলো, ঠিক আছে? সাইটা n × 1 ম্যাট্রিক্স হবে, এবং এদিকে এই বি ডট আলফাটা কি হবে, ওদিকে গিয়ে সাইজ এরকম সাইজ তোমার পুরো স্ট্রাকচার এরকম দেখতে হবে। দেখো যে IH ক্রস del del t working on a psi which is a n × 1 matrix। এবার এদিকে কি আছে, c ইনটু ওই সব মাইনাস i h ক্রস c এরকম ভাবে লিখি, del del x, মানে আমি del del আছে del del x বলে লিখি। এইটা আর কি আছে, px আছে এই ব্যাপারটা, তার সাথে সরি px না, এটাতে px কে লিখলাম, এর সঙ্গে এদিকে আলফা এক্স বসে রয়েছে, এবং পুরো আলফা এক্সটা কি, আলফা এক্স ইজ n × n ম্যাট্রিক্স, তারপরে একটা সাই আছে বুঝি জাগে না n × 1 ম্যাট্রিক্স, তাহলে দেখো এদিকে n × 1, তারপর ডিডিটি কাজ করছে এখানে। ইনফ্যাক্ট আমার লেখাটা একটু বাজে হয়েছে, আমি আলফাটাকে আগে ডেল ডেল এক্সটাকে পরে লিখলে ভালো হয়, তাই না? এরকম ভাবে বলি, আলফা এক্স হুইচ ইজ n × n, তারপরে কি লিখেছিলাম, ডেল ডেল এক্স। স্যার হ্যাঁ বলছি ডেল ডেল এক্স আলফা এক্স এর মানে এলিমেন্ট গুলোর উপর কাজ করবে না? না, এই জন্য তো লিখলাম আলফাটাকে আগে, ওই জন্য তো বললাম যে আমার ভুল লেখা হয়েছে। দেখো ডেল ডেল এক্সটা পরে হবে, ডেল ডেল এক্স কাজ করছে সাইয়ের ওপর, এবং কম্বিনেশনটা দেখো এই যে n n এইটা মিলে পুরো জিনিসটা কি দেবে, n × 1, যেটা এদিকে n × 1 এর সাথে মিলছে। স্যার বলছি আলফা এক্স এর সব এলিমেন্ট কি মানে কনস্ট্যান্ট হবে? জানা নেই, আমরা জানি না, দেখতে হবে যে কি হয়, আমরা জানি না তো এখন। ডিরাক বলছে আমাকে রিল্যাক্সেশনটা দাও, যে আমি এটা n × n ভাবি, তারপরে তার এলিমেন্টস কিভাবে হবে সেটা তো কনসিস্টেন্সি থেকে বার করতে হবে আমাদের, যে এইরকম স্ট্রাকচার থেকে দেখতে হবে যে এগিয়ে গিয়ে আমরা এইটাতে পৌঁছাতে পারি কিনা, এইটাতে পৌঁছাতে পারি কিনা, এইটাতে, কারণ এটাকে আনতে হবে তো আমাকে। এটাকে আনার উপায় কি, ই স্কোয়ার আছে মানে দেখো এদিকে একটা এইচ বসে রয়েছে, IH + del del t, এটাই তো হ্যামিল্টনিয়ান অপারেটর। তাহলে আমি এটাকে দুবার অপারেট করাবো, তাতে এই দেখো আলফা বিটা ফিটা দিয়ে আসবে, একটু ধৈর্য ধরো, ঠিক আছে? বোঝা গেল স্ট্রাকচারটা? তাহলে এইটা হচ্ছে আমি একটা, তার মানে এরকম জেনারেল কি হবে, আমি বলবো -i h × c আলফা এক্স px, সরি px তো লেখা ঠিক না, আমি তো IH + লিখে ফেলেছি, তার মানে স্ট্রাকচারটা এটা কিরকম ভাবলো, আবার লিখি একবার, যে IH × del del t of psi, সাইটা হচ্ছে n × 1 সমান সমান, এখানে হচ্ছে আলফা এক্স px আলফা ওয়াই py প্লাস আলফা জেড pz, এইটা প্লাস বিটা mc², যেখানে আলফা গুলো হচ্ছে n × 1 মার্কা, বিটাটা হচ্ছে সরি n × n মার্কা, বিটা হচ্ছে n × n মার্কা, আর এরা সবাই কাজ করছে কার উপরে গিয়ে, সাইয়ের উপর, সাইটা হচ্ছে আবার n × 1 মার্কা। এইটা হলো স্ট্রাকচার, ঠিক আছে? তার মানে দেখতে ফাইনালি কিরকম দাঁড়িয়ে যাবে, IH + del del t of psi = p এর জায়গায় -i h × c, কারণ এখানে দেখো ঠিক আছে ওই যে PC সেই c, ঠিক আছে? তারপরে আলফা এক্স del del x আলফা ওয়াই del del y আলফা জেড del del z, এই জিনিসটা অন সাইটা হচ্ছে n × n × 1, আলফা গুলো বুঝতে পারছো, আসলে আর বারবার লিখছি না, n × 1 মনে থাকবে তো? হ্যাঁ স্যার মনে থাকবে। আর প্লাস এবার বিটাও নিচে হচ্ছে একটা n × n, তারপরে mc² বা mc² বিটাও ভাবতে পারো, যাই বলো, সাই। ডিরাক বললো লেট মি ডু ইট দিস ওয়ে, এরকম একটাও লিখলো। এবারে ওর উপায়টা কি এগোনোর, এবার উপায়টা হচ্ছে দেখো এই যে জিনিসটা, এটা হচ্ছে এইচ জানি, h²
এইরকম ভাবে জানি, এইটা হবে জানি, তাহলে আমি কি করব, আমি এইখান থেকে আমি এই স্কোয়ারটা কনস্ট্রাক্ট করবো, মানে আমি দুবার লাগাবো IH ক্রস ডেল ডেল টি, এটাকে দুবার লাগাবো অন সাই, সেটা আমার এই স্কোয়ার দিয়ে দেবে। এবার দেখো ডান দিকটা কি হয়, ডান দিকটা কি আছে দেখো, IH ক্রস সি মাইনাস স্কোয়ার, এবারে আলফা এক্স ডেল ডেল এক্স, এই জিনিসটাকে আমি শর্ট হ্যান্ড নোটেশনে লিখলে তোমরা বুঝতে পারবে, এরকম লিখছি দেখো, আলফা আই ডেল ডেল এক্স আই, তাই না? নয়তো তো প্রচুর লিখতে হবে অন সাই, তাই তো নাকি? দেখো আমি শর্ট হ্যান্ড লিখছি আলফা এক্স ডেল ডেল এক্স, সেটাকে আলফা আই ডেল ডেল এক্স আই লিখলাম, আই আই এর উপর 1 1 2 2 3 3 পাতি গুণ, মানে পাতি সামেশন আর কি। হ্যাঁ স্যার ঠিক আছে। হ্যাঁ স্যার। আচ্ছা, প্লাস আর কে আছে, প্লাস বিটা এমসি স্কোয়ার, এই পুরো জিনিসটা দুবার আছে, কারণ কি এটা দুবার নিয়েছি, ওদিকেও দুবার হবে, মাইনাস আই এই, আমি এখানে স্কোয়ার লিখে ফেলি, স্কোয়ারটা দেবো না, আগে এরভাবে লিখি, পরিষ্কার করে লিখি এইটা। আবার এবার এখানে কি আমি আবার আলফা ডেল ডেল এক্স আই লিখতে পারবো, এখানে আলফা জি লিখতে হবে যাতে গুলিয়ে না যায়, নাকি? বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার। অলরেডি আই আই আছে, আমি যদি আবার আই আই লিখে গুলিয়ে যাবে, তাহলে আলফা আই ডেল ডেল এক্স আই লিখবো, সরি আলফা জে ডেল ডেল এক্স জে লিখবো, ভুল বললাম, প্লাস বিটা এমসি স্কোয়ার, বিটার কোনো ইন্ডেক্স থেকে গুলিয়ে যাবে ব্যাপার নেই, তারপরে সাই। এইটা করে ও বললো দেখা যাক যে আমরা ওই ওই টাইম গঠনের ওই রকম বা সরি ডিসপারশন রিলেশনটা রিজেনারেট করতে পারি কিনা, কারণ এদিক থেকে আমি আশা করছি যে এখান থেকে কি হবে, ই স্কোয়ার বাই সি স্কোয়ার আসবে, কারণ এটা তো সত্যি ই স্কোয়ার বাই সি স্কোয়ার, হ্যামিল্টনিয়ান অপারেটর তো, তাই না? কি বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার তাহলে রাইট হ্যান্ড সাইডটাকে দেখি, রাইট হ্যান্ড সাইডটাকে জাস্ট গুণ করি, এবং দেখো অর্ডার ঠিক রাখতে হবে, কারণ আলফাগুলো মনে আছে তো, এগুলো ম্যাট্রিক্স, কাজে আলফা আই ইন্টু আলফা জে, সেটা কিন্তু উল্টে আলফা জে ইন্টু আলফা আই লেখা যাবে না, ম্যাট্রিক্স কিন্তু ওগুলো, ঠিক আছে? কাজে যা যা ম্যাট্রিক্স না সেগুলো লিখি মাইনাস আই এইচ ক্রস সি স্কোয়ার, এই যে এই ফ্যাক্টরটা আর এই ফ্যাক্টরটা নিলাম, এবার এই দুটোকে দেখবো, এই দুটো গুণ করব। আচ্ছা, সেটা কি হবে, আলফা আই আলফা জে ডেল টু ডেল এক্স আই ডেল এক্স জে, এরকম হবে, ঠিক আছে? হ্যালো, বুঝতে পারছো? হ্যাঁ স্যার ঠিক আছে। হ্যালো, বাকিরা আছে তো? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে আলফা যে হলো এটা ওরকম হলো। আচ্ছা, প্রথম টার্ম ফার্স্ট টার্ম উইথ ফার্স্ট টার্ম, এবার ফার্স্ট টার্ম উইথ সেকেন্ড টার্ম করতে হবে, সাইটা একদম লাস্টে লিখবো, আলফা আই ইন্টু বিটা এমসি স্কোয়ার, তাই তো? সেকেন্ড টার্ম, ফার্স্ট টার্মের সঙ্গে সেকেন্ড ব্র্যাকেটে সেকেন্ড টার্ম, তারপরে ফার্স্ট ব্র্যাকেটের সেকেন্ড টার্ম তার সাথে সেকেন্ড ব্র্যাকেটের ফার্স্ট টার্ম, মানে আবার আমার একটা মাইনাস আই এইচ ক্রস সি, ও এখানে একটা আই এইচ ক্রস সি হবে, আর এক সেকেন্ড আগের টার্মটা একটু ভুল লিখে ফেলেছি, ফ্যাক্টর মিস করে গেছি, দেখো আমার মাইনাস আই এইচ ক্রস সি এই ফ্যাক্টরটা হবে, তারপরে তোমার এই এমসি স্কোয়ারটা হবে, তারপরে তোমার ওই